একজন গরিব কালো ছেলের জীবনের অনেক কষ্টের একটি গল্প। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুধু একবার সময়টা আসুক, তারপর উনি বুঝতে পারবে আসলেই আমরা ঠিক কী করতে পারি। ওই তো কালো কয়লার মতো গায়ের রং, তার আবার এত দেমাগ, যা না দেখতে তার থেকে দেমাগ বেশি। যদি সুন্দর হতো তাহলে তো সবার পায়ের উপর মাথা দিয়ে চলতো। ইমতিয়াজের কথা শেষ হওয়ার সাথেই কেবিনের দরজাটি খুলে যায়। সঞ্জয় হারিয়ে যায় অতীতে, আর তার গল্পটি ফিরে আসে 9 বছর আগেকার সময়ে, যে সময়ে আজকের তুলনায় একেবারেই অন্যরকম ছিল। কলকাতা শহরের অন্যতম নামী ব্যবসায়ী তখন ছিল সমাজের বুকে হেঁটে চলা এক অপ্রয়োজনীয় বস্তু। আজকে তাকে ঘিরে থাকা মানুষের দল তখন তাকে দেখলে নাকমুখ বেঁকিয়ে উল্টো দিকে হাঁটা দিত। দামি পোশাকে সজ্জিত এখনকার শরীরে তখন লেগে থাকতো ধুলোমাখা এক পোশাক। পরিপাটিভাবে আঁচড়ানো চুলগুলো তখন ভিজে থাকতো তেলে। সব মিলিয়ে তখনকার সঞ্জয় সমাজের কাছে ছিল এক অশিক্ষিত, গেয় এবং দরিদ্র এক ছেলে, যার ছায়াটুকু মারানোকে যেন কোনো অভিশাপ হিসেবে ধরা হতো। শহরের থেকে দূরে এক বস্তিতে সে তার সৎ মায়ের সাথে থাকতো, কিন্তু তিনি ওকে নিজের ছেলের চাইতে অনেক বেশি ভালোবাসত। সঞ্জয় যাতে কোনো রকম কষ্ট না হয় তাই ভোর হতে না হতে তিনি দূরের বাজারে সবজি নিয়ে পৌঁছে যেতেন। কোনোদিন কিছু সবজি বিক্রি হলেও কোনোদিন তাও হতো না। আর তাই সঞ্জয়ের পরিবার এত গরিব হওয়ার কারণে তাকে সবার কাছে অপমানিত হতে হতো। কিন্তু আমি তো আর এই খিদে সহ্য করতে পারছি না। এই খিদের থেকে বড় আর কি কিছু হতে পারে? যদি ওনারা অপমান করে আমি না হয় সহ্য করে নেব, ঠিক যেভাবে এত দিন সহ্য করেছি আজও ঠিক সেইভাবেই সহ্য করে নেব। মনে মনে এই কথাগুলো ভেবে সঞ্জয় এগিয়ে যায় সেই দোকানটির দিকে। আমার জিনিসগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দাও দাদা, সে কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তোমার লিস্টটা দাও দেখি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার জিনিস দেবে গো? সঞ্জয় দোকানটির সামনে পৌঁছাতেই সেখানে উপস্থিত প্রত্যেকটি লোকের মুখের ভাবই যেন পাল্টে যায়। তাড়াতাড়ি তারা নিজেকে ওর থেকে অনেকটা দূরে সরিয়ে নেয় এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে। এই সবাই সরে যাও, আর তুমি না ওকে আগে এখান থেকে তাড়াও। শোনো, আমাদের জিনিসগুলো একটু পরে দিলেও হবে। সকাল সকালে কার মুখ দেখে নিলাম, এবার সারাটা দিন খারাপ যাবে। এই তুই একটু ওদিকে সরে দাঁড়া দেখি, না হলে আমরা কেউ এখানে শান্তিতে দাঁড়াতে পারবো না। উফ বাবা, গায়ে কি গন্ধ, মনে হয় যেন অন্নপ্রাশনের খাবার পর্যন্ত বেরিয়ে আসবে। ঠিক বলেছ, ওর জন্য প্রতিদিন আমাদের ভুগতে হয়। কি নোংরা রে বাবা, দেখলে মাথা গরম হয়ে যায়। দেখ দেখ, এই ছেলেটা আজকে স্কুলে এসেছে। এ সমস্ত বস্তির ছেলেগুলোকে কি করে যে এই স্কুলে চান্স পেয়েছে কে জানে। ঠিক বলেছিস ইরফান, আমার তো ওকে দেখলেই কেমন যেন গা গুলিয়ে ওঠে। আমার মনে হয় না ও একদিনও স্নান করে, না হলে কারোর গা থেকে এত পচা গন্ধ আসতে পারে নাকি। আমি তো ভেবেই নিয়েছি এবার সোজা প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলবো, এর সাথে কোনোভাবে আমরা ক্লাস করতে পারবো না। ঠিক বলেছিস, এর জন্য আমরা আমাদের স্ট্যান্ড ডাউন করব না। সঞ্জয় তাদের কথাতে কান্না দিয়ে সোজা লাস্ট বেঞ্চিটির দিকে এগিয়ে যায়। এগুলো এখন তার গা সওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসটি শুরু হয়ে যায়। বাংলার শিক্ষক তাদের পড়ানোর মাঝে হঠাৎ একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। মে আই কাম ইন স্যার? ইয়েস সোনিয়া, ভেতরে এসো। ধন্যবাদ স্যার। এরপর তিনি ক্লাসের সবার সাথে সোনিয়ার পরিচয় করিয়ে দেন। স্টুডেন্টস, ও হলো সোনিয়া মালিক, আমাদের স্কুলের ক্লাস 11-এর নিউ অ্যাডমিশন। আমি আশা করব তোমরা সবাই সোনিয়ার সাথে খুব ভালো ব্যবহার করবে। আচ্ছা, এবার তুমি গিয়ে বসে পড়ো। সোনিয়া ওনার কথাতে সম্মতি জানিয়ে সোজা শেষ বেঞ্চিটির দিকে এগিয়ে যায়। সঞ্জয় বাইরের দিকে মুখ করে বসে থাকার কারণে তাকে ওর দিকে আসতে দেখতে পায় না। সোনিয়া তার সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে বলে, হাই। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আমি কি এখানে বসতে পারি? এখানে বসবেন?
হ্যাঁ এইখানে বসবো। দেখি ওদিকে একটু সরে যাও তো, না হলে আমি বসবো কি করে? সঞ্জয় ওর কথার কোনো অর্থ বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে থাকে। আজ থেকে 9 বছর পরের ঘটনা। ঘড়ির কাঁটায় ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে 10টার ঘর। কলকাতার সকল রাস্তাগুলো ব্যস্ত হয়ে উঠেছে লোকজনের ভিড়ে। হাইওয়ের উপর দিয়ে ছুটে চলছে একের পর এক গাড়ি। তবে সেই সকল গাড়ির থেকে বেশ অন্যরকম একটি কালো রঙের গাড়ি এসে থামে কলকাতার বিলাসবহুল এক বিল্ডিংয়ের সামনে। গাড়িটি সেখানে থামতেই সামনের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা পাহারাদার দ্রুত সে গাড়ির দরজাটি খুলে দেন। সাথে সাথেই বেরিয়ে আসে কালো জুতো পরা একটা পা, আর কিছুক্ষণের মধ্যেই কালো ব্লেজার পরিহিত এক যুবক এসে দাঁড়ায় বাইরে। তাকে সেখানে উপস্থিত হতে দেখেই সকল কর্মচারীরা নিজেদের কাজ ছেড়ে উঠে দাঁড়ায়। সকলের মুখেই ভয়ের ছাপ দেখা যায়, কিন্তু সেই সব দিকে না তাকিয়ে যুবকটি নিজের গম্ভীরতাকে বর্তমান রেখে এগিয়ে চলে সামনের দিকে। করিডোরের একদম শেষ প্রান্তে থাকা লিফটটিতে প্রবেশ করে তারা। এরপর লিফটের বোতাম টিপতেই তা এসে থামে বিল্ডিংয়ের 3য় তলায়। শব্দ করে সেটির দরজা খুলে গেল। যুবকটি সোজা এগিয়ে যায় তার কেবিনের দিকে। কাচের দেওয়ালে ঘেরা বেশ বড় মাপের একটি ঘর। তাতে থাকা সমস্ত জিনিসগুলোই ভীষণ গুছিয়ে রাখা। বিন্দুমাত্র এলোমেলো জিনিস যুবকটি পছন্দ করে না। সমস্ত কিছু একদম পরিপাটি চাই তার। তাই প্রতিদিন নিজের কেবিনে আসার পর সমস্ত কিছু ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে তারপর নিজের কাজ শুরু করে সে। সামনে থাকা বেশ বড় মাপের একটি টেবিলে যাবতীয় ফাইল এবং ল্যাপটপ দ্বারা সাজানো। তার সাথে রাখা ছোট্ট একটা নেম প্লেট, যাতে লেখা হয়েছে সঞ্জয় চৌধুরী। কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম নামী বিজনেসম্যান। একজন সফল ব্যবসায়ী হওয়ার সাথে তার এই গম্ভীর প্রকৃতির জন্য সঞ্জয়কে সবাই এক প্রকার ভয় পেয়ে চলে। আজ পর্যন্ত কেউ কখনোই তাকে হাসতে দেখেনি। তাই এই অফিসে থাকাকালীন তার সমস্ত কর্মচারীরাই তাকে ভীষণ সম্মান করে চলে। আর সঞ্জয়ের কাছে এই অফিসের প্রত্যেকজন কর্মচারী একেবারে সমান। টেবিল লাগোয়া চেয়ারে গা এলিয়ে দিয়ে সঞ্জয় সামনের টেবিলে রাখা ছোট্ট বেলটা বাজায়। সাথে সাথে বেশ বয়স্ক একজন মানুষ ঘরের ভেতরে এসে উপস্থিত হয়। সাথে সাথেই সঞ্জয় তার উদ্দেশ্যে বলে ওঠে, রামু কাকা, আমার কফিটা একটু নিয়ে আসো। কফি না খেলে কাজটা একেবারেই শুরু করতে পারবো না। আগে দাদা বাবু, আমি এখনই কফি নিয়ে আসছি। সঞ্জয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রামু কাকা সেখান থেকে বেরোতে যেতেই সঞ্জয় ওনাকে থামায়। রামু কাকা, 1 মিনিট শোনো। বাইরে গিয়ে রাবেয়াকে বলবে আমি যে ফাইলটা দিয়েছিলাম সেটা নিয়ে আমার কেবিনে আসতে। ঠিক 5 মিনিটের মধ্যে ও আমার কেবিনে না আসতে পারলে যেন এই অফিসে আর কোনোদিনও না আসে। ঠিক আছে দাদা বাবু, আমি গিয়ে ওনাকে আসতে বলছি। রামু কাকা কেবিনের দরজা খুলতে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ এবং রাবেয়াকে দেখতে পায়। এর সাথে তিনি আরও লক্ষ্য করেন যে তারা একে অপরকে এক প্রকার ঠেলে সঞ্জয়ের কেবিনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুই ভেতরে যাবি রাবেয়া? আমি না, তুইও যাবি? কোনোভাবেই না, ফাইলটা তো তোর নিয়ে যাওয়ার কথা, তাহলে আমাকে বলছিস কেন? দেখ ইমতিয়াজ, সঞ্জয় স্যার আমাদের দুজনকেই দায়িত্ব দিয়েছেন, তাই আমাদের দুজনেরই যাওয়া উচিত। একদম আমাকে এসবে জড়াবি না। আমি এই সকাল সকাল স্যারের কাছে কোনোভাবে যেতে পারবো না। কেন? সব হাওয়া বেরিয়ে গেল নাকি? কাল তো খুব বড় মুখ করে বলেছিলে আমি একাই স্যারের কাছে ফাইল নিয়ে যাব, আর এখন যেই যাওয়ার সময় আসলো সেই পুরো দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস? তোদের মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। তোরা শুধু মুখে বকর বকর করতে পারিস, কিন্তু কাজের বেলাতে অষ্টরম্বা। আসলে কি বলতো, তুই তো খুব ভালো করেই জানিস যদি কিছু ভুল হয় তাহলে পুরো ঝড়টাই আমার উপর দিয়ে যাবে। আরে আপনি 5 মিনিটের মধ্যে কেবিনে না গেলে চাকরিটাই চলে যাবে। রামু কাকা, তুমি এখন এখানে? হ্যাঁ স্যার, রাবেয়া ম্যাডামকে ফাইল নিয়ে এখনই যেতে বলেছেন। রামু কাকার সেই কথাগুলো শুনে রাবেয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ঢোক গিলে সে আল্লাহকে স্মরণ করে মনে মনে বলে ওঠে, হয়ে গেছে, আজ মনে হয় আল্লাহ আমাকে বাঁচাতে পারবে না। এরপর শক্ত হাতে ফাইলটি চেপে ধরে এবং লম্বা একটি নিঃশ্বাস নিয়ে রাবেয়া কেবিনের দিকে পা বাড়ায়। কাঁচ দিয়ে ঘেরা দরজাটি কিছুটা খুলে সে অনুমতি নেওয়ার স্বরে বলে, আসতে পারি স্যার? এসো এসো রাবেয়া, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা তো আবার বিনা নিমন্ত্রণে আসো না।
না না স্যার, এসব আপনি কি বলছেন? আমি তো ফাইলটা দিতেই আসছিলাম। তাই নাকি? ফাইলটা দেখি। রাবেয়া তাড়াতাড়ি নিজের হাতে থাকা ফাইলটা সঞ্জয়ের দিকে এগিয়ে দেয়, এরপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সে চাইলেও এই ঘর থেকে সঞ্জয়ের অনুমতি ছাড়া যেতে পারবে না, তবুও একবার চেষ্টা করে রাবেয়া। বলছিলাম স্যার, ফাইলটা তো পেয়ে গেছেন, আমি তাহলে এবার। সে নিজের কথা শেষ করতে পারার আগেই সঞ্জয় ভীষণ গম্ভীর হয়ে বলে ওঠে, কোথাও যাবে না, চুপচাপ ওইখানেই দাঁড়িয়ে থাকবে। রাবেয়া মাথা নেড়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। ঘড়িতে থাকা সময় এগিয়ে চলার সাথে সাথে তার ভয়ের পরিমাণও ভীষণভাবে বাড়তে থাকে, এতটাই যে সেই কেবিনটিতে এসি থাকা সত্ত্বেও রাবেয়ার সারা শরীর ঘামতে আরম্ভ করে। তার বারবার মনে হতে থাকে এক্ষুনি সঞ্জয় কোনো না কোনো ভুল বের করবে, তার উপর চিৎকার করবে। আর রাবেয়ার সেই ভাবনাকে সত্যি প্রমাণিত করে সঞ্জয় সত্যি সত্যি তার উপরে চিৎকার করে ওঠে, এটা আমাকে কি দিয়েছো? কেন স্যার, আপনি যেটা বলেছিলেন সেটাই তো দিয়েছি। তাই নাকি? আমি যেভাবে কাজটা বলেছিলাম সেভাবেই করেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে এই ভুলগুলো কি ভূতে এসে করেছে? একটা সামান্য কাজ তোমাদেরকে দিয়েছিলাম, সেটাও তোমরা ঠিকমতো করতে পারো না, তাহলে তোমাদেরকে এই অফিসে রেখে কী লাভ বলো? তোমরা তো এই অফিসে কাজ করতে আসো না, আড্ডা দিতে আসো, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? আমি একটা কথা জিজ্ঞাসা করেছি তো। সরি স্যার, আর কোনোদিনই এমন ভুল হবে না। এই কথাটা ঠিক কতবার বলবে? যখনই তোমরা ভুল করো তখনই সরি বলে বেঁচে যাও, আর আমি শুনবো না। এই অফিসে আজই তোমাদের শেষ দিন। কতদিন শুধু শুধু বেতন দিয়ে গেছি, আর একটা টাকাও আমি তোমাদের পিছনে খরচ করব না। চলে যাও, গেট আউট ফ্রম হিয়ার। রাবেয়ার কোনো প্রকার কথা না বেরিয়ে চুপচাপ সেই কেবিন থেকে বেরিয়ে আসে। সঞ্জয়ের উপর ভীষণ রাগ হয় তার। সামান্য একটা ভুলের জন্য তাকে এতটা অপমানিত হতে হলো, সেটা কিছুতেই মেনে নিতে পারে না রাবেয়া। ওনার এত বড় সাহস যে উনি আমাকে এই অফিস থেকে বের করে দিলেন, একটা সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি আমি কিছুতেই মেনে নিব না। আজ উনি আমাকে যেভাবে অপমান করেছেন তার প্রতিশোধ আমি নেব। ইমতিয়াজ রাবেয়ার সে কথাতে সম্মতি জানিয়ে বলে, তুই চিন্তা করিস না রাবেয়া, আমরা সবাই তোর সাথে আছি। শুধু একবার সময়টা আসুক, তারপর উনি বুঝতে পারবে আসলেই আমরা ঠিক কী করতে পারি। ওই তো কালো কয়লার মতো গায়ের রং, তার আবার এত দেমাগ, যা না দেখতে তার থেকে দেমাগ বেশি। যদি সুন্দর হতো তাহলে তো সবার পায়ের উপর মাথা দিয়ে চলতো। ইমতিয়াজের কথা শেষ হওয়ার সাথেই কেবিনের দরজাটি খুলে যায় এবং বাইরে বেরিয়ে আসে সঞ্জয়। এরপর ইমতিয়াজের উদ্দেশ্যে কিছুটা কঠিন গলায় বলে, এখানেই তো তোমরা ভুল ইমতিয়াজ। আমি খুব ভালো করেই জানি কাকে মাথায় তুলতে হয় আর কাকে পায়ের তলায় রাখতে হয়। আশা করি তোমাদের কাছ থেকে আমি এসব শিখবো না। আমার ওপরে তোমাদের রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমরা নিজেই ভাবো আমি কি ভুল কিছু করেছি? সামান্য কিছু কাজ তোমাদের দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও তোমরা মন দিয়ে করবে না, বরং বোঝানোর পরেও যদি সেই ভুল করো তাহলে সবাই কি তোমাদের মাথায় তুলে নাচবে? আর যে রূপ নিয়ে তোমাদের এত অহংকার, সেই রূপ হয়তো আমার নেই। হ্যাঁ, আমি জানি আমি কালো, আমি খারাপ দেখতে, কিন্তু খারাপ দেখতে হলে কি জীবন আসলেই থেমে যায়? না, যায় না। আর সেটা কেন তা তোমরা না হয় একটু পরেই ঠিক বুঝতে পারবে। সঞ্জয় হারিয়ে যায় অতীতে, আর তার গল্পটি ফিরে আসে 9 বছর আগেকার সময়ে, যে সময়ে আজকের তুলনায় একেবারেই অন্যরকম ছিল। কলকাতা শহরের অন্যতম নামী ব্যবসায়ী তখন ছিল সমাজের বুকে হেঁটে চলা এক অপ্রয়োজনীয় বস্তু। আজকে তাকে ঘিরে থাকা মানুষের দল তখন তাকে দেখলে নাকমুখ বেঁকিয়ে উল্টো দিকে হাঁটা দিত। দামি পোশাকে সজ্জিত এখনকার শরীরে তখন লেগে থাকতো ধুলোমাখা এক পোশাক। পরিপাটিভাবে আঁচড়ানো চুলগুলো তখন ভিজে থাকতো তেলে। সব মিলিয়ে তখনকার সঞ্জয় সমাজের কাছে ছিল এক অশিক্ষিত, গেয় এবং দরিদ্র এক ছেলে, যার ছায়াটুকু মারানোকে যেন কোনো অভিশাপ হিসেবে ধরা হতো। শহরের থেকে দূরে এক বস্তিতে সে তার সৎ মায়ের সাথে থাকতো, কিন্তু তিনি ওকে নিজের ছেলের চাইতে অনেক বেশি ভালোবাসতো। সঞ্জয় যাতে কোনো রকম কষ্ট না হয় তাই ভোর হতে না হতে তিনি দূরের বাজারে সবজি নিয়ে পৌঁছে যেতেন। কোনোদিন কিছু সবজি বিক্রি হলেও কোনোদিন তাও হতো না।
আর তাই সঞ্জয়ের পরিবার এত গরিব হওয়ার কারণে তাকে সবার কাছে অপমানিত হতে হতো। কাল সোমাদেবীর শরীর অসুস্থ থাকার কারণে তিনি সবজি বিক্রি করতে বাজারে যেতে পারেনি, সেজন্য গত রাতে কিছুই খায়নি সঞ্জয়। আর আজ ভোর হতেই ভীষণ খিদে পেয়ে যায় তার, এতটাই যে সে সহ্য করতে পারে না, তাই বাইরের দোকান থেকে কিছু কেনার জন্য বেরিয়ে আসে। কাল রাত থেকে সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি, কোনো মতে জল খেয়ে রাতটা কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু আর এই খিদে সহ্য করতে পারছি না। এখন কোথায় খাবার পাই? সামনে সোজা চলে যাওয়া রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে যায় সঞ্জয়, আর তখনই একটা দোকান খোলা দেখতে পায়। ওই তো সামনে ওই দোকানটা দেখা যাচ্ছে, খুলেছে মনে হচ্ছে। যাই গিয়ে কিছু খাবার নিয়ে আসি। আরো কয়েক পা এগোতেই দোকানের সামনে জমাট বাঁধা ভিড়টা চোখে পড়ে তার। সঞ্জয় সেখানেই থেমে যায়, সে জানে এই ভিড়ের মাঝে গেলে ঠিক কি হতে পারে। দোকানটাতে তো খুব ভিড় মনে হচ্ছে। আচ্ছা, আমার কি যাওয়া উচিত হবে? না না থাক, আমি গেলেই ওরা আবার আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আবার আমাকে অপমান করবে। কিন্তু আমি তো আর এই খিদে সহ্য করতে পারছি না। এই খিদের থেকে বড় আর কি কিছু হতে পারে? যদি ওনারা অপমান করে আমি না হয় সহ্য করে নেব, ঠিক যেভাবে এত দিন সহ্য করেছি আজও ঠিক সেইভাবেই সহ্য করে নেব। মনে মনে এই কথাগুলো ভেবে সঞ্জয় এগিয়ে যায় সেই দোকানটির দিকে। আমার জিনিসগুলা একটু তাড়াতাড়ি দিয়ে দাও দাদা, সে কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। তোমার লিস্টটা দাও দেখি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার জিনিস দেবে গো? সঞ্জয় দোকানটির সামনে পৌঁছাতেই সেখানে উপস্থিত প্রত্যেকটি লোকের মুখের ভাবই যেন পাল্টে যায়। তাড়াতাড়ি তারা নিজেকে ওর থেকে অনেকটা দূরে সরিয়ে নেয় এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে। এই সবাই সরে যাও, আর তুমি না ওকে আগে এখান থেকে তাড়াও। শোনো, আমাদের জিনিসগুলো একটু পরে দিলেও হবে। সকাল সকালে কার মুখ দেখে নিলাম, এবার সারাটা দিন খারাপ যাবে। এই তুই একটু ওদিকে সরে দাঁড়া দেখি, না হলে আমরা কেউ এখানে শান্তিতে দাঁড়াতে পারবো না। উফ বাবা, গায়ে কি গন্ধ, মনে হয় যেন অন্নপ্রাশনের খাবার পর্যন্ত বেরিয়ে আসবে। ঠিক বলেছ, ওর জন্য প্রতিদিন আমাদের ভুগতে হয়। কি নোংরা রে বাবা, দেখলে মাথা গরম হয়ে যায়। তাদের কাছ থেকে এভাবে অপমানিত হতে থাকলে সঞ্জয় প্রতিবাদ করার চেষ্টা করে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি গো, তাও তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তোর মতো মানুষ সমাজে বুকে থাকলে এমনিতেই সমাজের ক্ষতি বুঝেছিস, নিজেকে দেখেছিস? হ্যাঁ, মনে হয় কোনো আবর্জনার মধ্যে পড়েছিলি, যদিও সেটা তোর আসল জায়গা। কে যে তোকে সেই আবর্জনা থেকে তুলে নিয়ে এসেছিল? আমার মা বলে এই সমাজের সবার সমান বাঁচার অধিকার আছে, আর তোমরা এভাবে আমাকে অপমান করতে পারো না। অপমান করতে পারো না? যত বড় মুখটা তত বড় কথা। এই তাড়াতাড়ি বলো দেখি কি নিতে এসেছিস, তাড়াতাড়ি নিয়ে বিদায় হতো। তোর জন্য আমার বাকি খদ্দেররা দাঁড়িয়ে আছে। আমাকে 5 টাকার ওই বিস্কুটটা দাও না গো। 5 টাকার বিস্কুট? তুই আমার দোকান থেকে এটা নিতে এসেছিস? তুই জানিস আমার দোকান থেকে সবাই কত রকম খাবারের জিনিস নিয়ে যায়, কত কিছু কেনে, তুই কিনা একটা বিস্কুট নিতে এসেছিস? আসলে কি জানো, আমার কাছে তো অত টাকা নেই যে এই বাবুদের মতো অনেক জিনিস কিনবো, আর মাও এখনো আসেনি, তাই আমার কাছে যেটুকু টাকা আছে তাই নেই আমি তোমার কাছে এসেছি। তুই কি সারাদিন এইটুকু বিস্কুট খেয়ে থাকবি? হ্যাঁ, কিছুটা খেয়ে বাকিটুকু নিয়ে আমি স্কুলে যাব। এ কি শুনছি আমি, তুই আবার স্কুলেও পড়িস নাকি? তোদের মতো ছেলেদের কি করে স্কুলে ঢুকতে দেয় কে জানে। কাকু, আমার বিস্কুটটা দিয়ে দাও। দোকানদার ওর দিকে বিস্কুটের প্যাকেটটা ছুড়ে দেয়। সঞ্জয় কোনোভাবেই সেই খাবারটি ধরে নিয়ে হাতে থাকা টাকাটি এগিয়ে দেয়, কিন্তু তার হাত থেকে টাকা নেওয়ার বদলে দোকানদারটি চিৎকার করে বলে ওঠে, পয়সা ওখানে রাখ, আমি নিয়ে নেব। একদম নোংরা হাত দিয়ে আমাকে টাকা দিবি না, বুঝেছিস? সঞ্জয় শুধু চুপ করে মাথা নাড়ায়। এরপর টাকাটা যথাস্থানে রেখে সে বাড়ি ফিরে আসে। এরপর ঘরের কিছু কাজ সেরে সে স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশ অনেকটাই, তবুও অতটা পথ সে হেঁটেই যায়। প্রায় আধ ঘন্টা মতো হাঁটার পর স্কুলের সামনে পৌঁছায় সঞ্জয়। গেট পেরিয়ে ক্লাসরুমে প্রবেশ করার সাথে গোটা ক্লাসরুমে ওকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। দেখ দেখ, এই ছেলেটা আজকে স্কুলে এসেছে,
এ সমস্ত বস্তির ছেলেগুলোকে কি করে যে এই স্কুলে চান্স পেয়েছে কে জানে। ঠিক বলেছিস ইরফান, আমার তো ওকে দেখলেই কেমন যেন গা গুলিয়ে ওঠে। আমার মনে হয় না ও একদিনও স্নান করে, না হলে কারোর গা থেকে এত পচা গন্ধ আসতে পারে নাকি। আমি তো ভেবেই নিয়েছি এবার সোজা প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলবো, এর সাথে কোনোভাবে আমরা ক্লাস করতে পারবো না। ঠিক বলেছিস, এর জন্য আমরা আমাদের স্ট্যান্ড ডাউন করব না। সঞ্জয় তাদের কথাতে কান্না দিয়ে সোজা লাস্ট বেঞ্চিটির দিকে এগিয়ে যায়। এগুলো এখন তার গা সওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসটি শুরু হয়ে যায়। বাংলার শিক্ষক তাদের পড়ানোর মাঝে হঠাৎ একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, সোনিয়া ভেতরে এসো। ধন্যবাদ স্যার। এরপর তিনি ক্লাসের সবার সাথে সোনিয়ার পরিচয় করিয়ে দেন। স্টুডেন্টস, ও হলো সোনিয়া মালিক, আমাদের স্কুলের ক্লাস 11-এর নিউ অ্যাডমিশন। আমি আশা করব তোমরা সবাই সোনিয়ার সাথে খুব ভালো ব্যবহার করবে। আচ্ছা, এবার তুমি গিয়ে বসে পড়ো। সোনিয়া ওনার কথাতে সম্মতি জানিয়ে সোজা শেষ বেঞ্চিটির দিকে এগিয়ে যায়। সঞ্জয় বাইরের দিকে মুখ করে বসে থাকার কারণে তাকে ওর দিকে আসতে দেখতে পায় না। সোনিয়া তার সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে বলে, হাই। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আমি কি এখানে বসতে পারি? এখানে বসবেন? হ্যাঁ, এখানে বসবো। দেখি ওদিকে একটু সরে যাও তো, না হলে আমি বসবো কি করে? সঞ্জয় ওর কথার কোনো অর্থ বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম তো এখানে বসবো, সরো ওদিকে। সঞ্জয় আর কিছু বলতে পারে না। সে নিজের জায়গাটি ছেড়ে কিছুটা সরে যেতেই মেয়েটি সেখানে বসে পড়ে। বলছিলাম, আমি না ঠিক বুঝতে পারলাম না, আপনি এখানে কেন বসতে চাইছেন? আপনি? তুমি আমার সাথে এইভাবে আপনি করে কথা বলছো কেন? আমরা তো একই ক্লাসে পড়ি। শোনো, আমাকে তুমি করে বললেই হবে, বুঝেছো? অত সম্মান দিতে হবে না। আমি কি তোমার গুরুজন নাকি? সঞ্জয় আবার অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকলে সোনিয়া প্রশ্ন করে, কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না না, তুমি ভুল কিছু বলনি। আসলে আমি বুঝতে পারছি না তুমি এত জায়গা থাকতে এখানে কেন বসতে আসলে। আমি যে এই বেঞ্চে বসতে পারবো না, এটা কি কোথাও লেখা আছে? এমনিতেও সামনের দিকে সব বেঞ্চগুলো একদম ভর্তি ছিল, আর অতজনের মাঝে আমি বসে পছন্দ করি না। এই বেঞ্চে তুমি একা বসেছিলে, আর আমার মনে হলো আমি এখানে শান্তিতে বসে ক্লাস করতে পারবো, তাই চলে এসেছি। কিন্তু তুমি আমাকে এমন প্রশ্ন কেন করছো? আসলে এই ক্লাসে কেউই আমার পাশে বসতে চায় না, সেখানে তুমি আমার পাশে এসে বসলে, তাই আমার খুব অবাক লাগলো। এতে অবাক লাগার কি আছে? তারাও মানুষ আর তুমিও মানুষ। আমি যদি ওদের পাশে বসতে পারি, তাহলে তো তোমার পাশেও বসতে পারবো। আর হ্যাঁ, কখনো সবাইকে একরকম ভাববে না, সবাই কিন্তু একরকম হয় না। ক্লাসটি শেষ হওয়ার সাথেই সকল ছাত্রছাত্রী সোনিয়াকে ঘিরে ধরে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। তুমি ইশরাত মালিকের মেয়ে সোনিয়া মালিক, তাই না? হ্যাঁ, আমি ওনার মেয়ে। কিন্তু তোমরা আমাকে হঠাৎ এই প্রশ্ন করছো কেন? তার মানে তুমি কলকাতা অন্যতম ধনী ব্যবসায়ীর মেয়ে, আমি ঠিক বলছি তো? সঞ্জয় তাদের কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু কিচ্ছুটি বলে না। চুপচাপ মাথা নিচু করে সেখানে বসে থাকে। ইরফান তা দেখে ব্যঙ্গ করে বলে, এত বড় ব্যবসায়ীর মেয়ে হয়ে তুমি কি না এই অপয়া ছেলেটার পাশে বসলে? আমি তোমাদের কথার মানে ঠিক বুঝতে পারছি না। তুমি জানো, আমরা কেউ ওর পাশে বসি না। ওকে দেখলে আমাদের ঘেন্না হয়। যেমন নোংরা পোশাক, তেমন নোংরা শরীর, দেখলে কেমন যেন গা ঘিন ঘিন করে। তোমাদের যখন ওকে দেখতে ইচ্ছে করে না, তাহলে তো না দেখলেই মিটে যায়। আর ঘেন্না ওকে না, নিজেদের করা উচিত, বুঝেছো? হতে পারে ও জামাটা পরিষ্কার না, কিন্তু একজন মানুষকে এভাবে অপমান করে তোমরা বুঝিয়ে দিচ্ছ যে আসলেই তোমাদের মনটা কতটা অপরিষ্কার। সে তুমি আমাদের বলতেই পারো, কিন্তু এত কালো ছেলের সাথে আমরা কখনোই বন্ধুত্ব করতে পারবো না। অবশ্যই চাঁদও ওর থেকে বেশি পরিষ্কার হয়। ইরফানের সে কথাটি শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। সঞ্জয়ের চোখ জলে ভরে ওঠে। সেটা দেখতে পেয়ে সোনিয়া ওর কাঁধে হাত রেখে বলে, তুমি একদম কষ্ট পেও না, আমি তোমার সাথেই আছি। কিন্তু কেন? তুমি আমার সাথে থাকতে চাও কেন? আমি তো তোমার যোগ্য নই। বন্ধু হওয়ার জন্য যোগ্যতা লাগে বুঝি? আমার কি মনে হয় জানো, তুমি একমাত্র আমার বন্ধু হওয়ার যোগ্য। না হলে ওরা তোমাকে যেভাবে অপমান করেছে, তুমিও তাদের সেভাবে অপমান করতে পারতে, কিন্তু তুমি করনি। কারণ তুমি জানো
ওরা তোমাকে যে অপমানটা করেছে সেটা আসলেই ঠিক না। এভাবে কখনোই কাউকে নিচু করা উচিত নয়। আমার খুব ভালো লেগেছে যে তুমি সবাইকে সম্মান দিতে জানো, আর তাই আমি চাই তুমি আমার বন্ধু হও। হবে তো? সেটা সময় হলে দেখা যাবে। সঞ্জয় আর কথা না বাড়িয়ে পরের ক্লাসের জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। সোনিয়া যতই তার বন্ধু হওয়ার জন্য অনুরোধ করুক না কেন, কোনোভাবেই সে তাতে রাজি হবে না। মিনিট কয়েকের মধ্যে পরের ক্লাস শুরু হলেই সঞ্জয় দেখতে পায় সোনিয়া তার পাশেই বসে আছে। সঞ্জয় কিছুটা বিরক্ত হয়েই বলে, সামনের দিকে তো জায়গা ফাঁকা আছে, তুমি ওইখানে গিয়ে বসো। আগে ক্লাসে বসার জায়গা ছিল না বলে তুমি বাধ্য হয়ে এখানে বসেছিলে। এখন যখন জায়গা খালি হয়েছে তাহলে তুমি শুধু শুধু এখানে কেন বসবে? কেন? আমি তোমার পাশে বসলে অসুবিধা কোথায়? আমি তো ভেবেই নিয়েছি আজ থেকে সব দিন এখানেই বসবো। দেখি তো কার কত সাহস আছে আমাকে ওঠায়। এরপরের প্রতিটা ক্লাসে সোনিয়া তার সাথে থাকে। সঞ্জয় তাকে বাধা দেয় না। ইতিমধ্যেই টিফিনের ঘন্টা বাজে। ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী সোনিয়ার কাছে এসে তাদের সাথে যাওয়ার অনুরোধ করে। তানিয়া চলো আমরা একসাথে টিফিন করব। ঠিক আছে চলো। সোনিয়া তার বসার জায়গাটি থেকে উঠতে যাওয়ার আগে লক্ষ্য করে যে সঞ্জয় তাদের সাথে না গিয়ে একা একা কোথাও যাচ্ছে। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ? তুমিও আমাদের সাথে এসো। সানিয়া আমরা তো তোমাকে ডাকতে আসছিলাম, প্লিজ ওকে ডেকো না। ও আসলে আমরা কেউ টিফিন করব না। ওরা ঠিক বলেছে, তুমি ওদের সাথে যাও সোনিয়া। আমার একা খাওয়ার অভ্যাস আছে। সেই অভ্যাস থাকতেই পারে, কিন্তু আজ থেকে ওই অভ্যাস তোমাকে চেঞ্জ করতে হবে। আমি আর তুমি আজ থেকে একসঙ্গেই টিফিন করব, বুঝেছো? চুপচাপ এখানে এসে বসো আর তোমরা গিয়ে টিফিন করে নাও, আমিও সাথে খাবো। মেয়েগুলো সঞ্জয়ের দিকে রাগি চোখে কিছুক্ষণ তাকিয়ে চলে যায়। সঞ্জয় দীর্ঘশ্বাস ছেড়ে সোনিয়ার পাশে গিয়ে বসে। এরপর পকেট থেকে হাত খাওয়া সেই বিস্কুটের প্যাকেটটা বের করে তার মধ্যে পড়ে থাকা বিস্কুটগুলো খেতে আরম্ভ করে। এ কি, তুমি এখন বিস্কিট খাচ্ছ? আর কিছু আনোনি? সঞ্জয় না সূচক মাথা নাড়ালে সোনিয়া নিজের টিফিন বের করে দেয়। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা আজ শেয়ার করেই খাবো। এরপর একটি পাত্রে সে নিজের সাথে আনা খাবারের কিছুটা অংশ বেড়ে দেয়। এ কি, তুমি এটা কি করছো? তোমার জন্য খাবারটা আলাদা করে বেড়ে রাখছি। দুপুরবেলা ওইটুকু বিস্কুট খেয়ে কেউ থাকতে পারে নাকি? শোনো, এখন একদম এসব খাওয়া চলবে না। চুপচাপ আমি যেটা দিচ্ছি সেটা খাও। সঞ্জয় সেই খাবারটা খেতে যেতেই ইরফান সেখানে চলে আসে আর খাবারটি তার গায়ের ওপরে ফেলে দেয়। পুরো ক্লাস সঞ্জয় সে অবস্থা দেখে হেসে ওঠে। সোনিয়া নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, বেশ রেগেই বলে, তোমরা কি শুরু করেছোটা কি? হ্যাঁ, একটা ছেলেকে কি শান্তিতে খেতেও দেবে না? আর যদি কখনো আমি তোমাদের এমন কিছু করতে দেখেছি তাহলে কিন্তু আমি সোজা ম্যামদের কাছে কমপ্লেন করব। তখন তোমাদের কে বাঁচায় সেটা আমিও দেখব। সোনিয়ার সেই কথাতে সবাই বেশ ভয় পেয়ে যায় এবং ইরফানও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সোনিয়া আবারও কিছুটা খাবার সঞ্জয়ের জন্য বাড়ে। সে প্রথমে না করলেও সোনিয়ার বকা খেয়ে সে খাবারটা খেতে বাধ্য হয়। একটু একটু করে সময় এগিয়ে যেতে থাকে আর সেই দিনের মতো স্কুলটিও শেষ হয়। সোনিয়া সঞ্জয়ের সাথে গেটের বাইরে আসে। তাহলে আবার কাল দেখা হচ্ছে। সঞ্জয় মাথা নেড়ে হাঁটতে শুরু করে, কিন্তু কিছুটা পথ যাওয়ার সাথে সোনিয়া বলে ওঠে, সঞ্জয় দাঁড়াও, তুমি অতটা পথ হেঁটে যাবে নাকি? হ্যাঁ, আমি তো প্রতিদিন হেঁটে যাই। না না, এটা তো একদম ঠিক নয়। তোমার বাড়ি তো অনেকটা দূর, আমি কোনোভাবেই এটা অ্যালাউ করতে পারি না। তুমি একটা কাজ করো, আমার গাড়িতে উঠে এসো। কি বলছো কি তুমি? আমি তোমার গাড়িতে উঠবো মানে? না না, এটা হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা আমি দেখব। তুমি আর একটা কথাও বলবে না। এসো আমার সাথে। এক প্রকার টানতে টানতে সঞ্জয়কে নিজের গাড়িতে তোলে সোনিয়া। এবার তোমার ঠিকানা বলো তো। সঞ্জয় চুপ করে থাকলে সোনিয়া কিছুটা ধমক দেওয়ার মতো করে বলে, কি হলো, চুপ করে আছো যে? আমি বলতে বললাম তো। সঞ্জয় আর কোনো উপায় না দেখে সোনিয়াকে তার বাড়ির ঠিকানা বলতে বাধ্য হয়। সঞ্জয়ের বলা রাস্তা ধরে গাড়ি এগিয়ে গেল। কিছুক্ষণ পর একটা গলির মুখে গাড়িটি এসে পৌঁছাতেই সঞ্জয় বলে ওঠে, এইখানটাতে দাঁড় করিয়ে দিন, আমি এখান থেকে চলে যেতে পারবো, আপনাকে আর কষ্ট করে এগিয়ে দিতে হবে না। সঞ্জয়ের বিন্দুমাত্র অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে আসে। এরপর চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সে বাড়ির দিকে যেতে আরম্ভ করে। কেউ তাকে গাড়ি থেকে নামতে দেখতে পায়নি।
না হলে আবারও নানান অপমান তার কপালে জুটত। পরের দিন স্কুলে ক্লাস শুরু হতেই সঞ্জয় সোনিয়াকে কোনো চিন্তায় ডুবে থাকতে দেখে। কি হয়েছে? তুমি কি কিছু ভাবছো? আমি না এই পড়াটা কিছুতেই বুঝতে পারছি না। সে কাল থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই আমার মাথায় ঢুকছেই না। দেখি, আমাকে দাও তো। সোনিয়া তার দিকে বইটা এগিয়ে দিলে সঞ্জয় খুব সুন্দর ও সহজ করে তাকে পড়াটা বুঝিয়ে দেয়। বাহ, তুমি কি সুন্দর করে আমাকে পুরো পড়াটা বুঝিয়ে দিলে। তুমি তো খুব ট্যালেন্টেড সঞ্জয়। তেমন কিছু না, আসলে আমি স্কুল থেকে ফিরেই পড়তে বসে যাই। মায়ের তো অত টাকা নেই যে আমাকে প্রাইভেট টিউশনিতে পড়াতে দেবে, তাই আমি নিজেই যতটা পারি একা একা বুঝে নেই। আর একান্ত কিছুতে আটকে গেলে তখন স্কুলের স্যার বা ম্যামের থেকে জেনে নেই। ওনারা আমাকে খুব ভালোবাসেন, তাই কখনো বারণ করে না। এ তো খুব ভালো কথা। তাহলে তুমি আমাকে পড়াবে বলো? আমার কিন্তু তোমার কাছেই পড়তে খুব ভালো লাগবে। তোমাকে পড়াতে হবে? কিন্তু তুমি আমার কাছে কেন পড়বে? এত বড় বড় টিচার রয়েছে, তুমি তো ওনাদের কাছেই পড়তে পারো। পারি, তবে তুমি যত সহজে আমাকে বিষয়টা বুঝিয়ে দিলে অত সহজভাবে এর আগে আমাকে কেউ বোঝায়নি। তাই আমি ডিসাইড করে নিয়েছি যে তোমার কাছেই পড়বো। সোনিয়ার অনুরোধে সঞ্জয় তাকে পড়াতে রাজি হয়। ইতিমধ্যে টিফিনের ব্রেকের সময় হয়ে যায়। বেঞ্চের ওপর রাখা খাতা বইগুলো সরিয়ে সঞ্জয় কাগজে মোড়া গতকাল রাতের রুটিটা বের করে। এ কি, তুমি আবার আজকে বাসি খাবার নিয়ে এসেছো? আমি না তোমাকে বারণ করেছি যে এসব খাবে না, শরীর খারাপ হবে। শোনো, কাল থেকে তোমাকে টিফিন আনতেই হবে না। আমি তোমার জন্য আলাদা কিছু খাবার নিয়ে আসবো। এই নাও, এটা খাও আর ওটা ঢুকিয়ে রেখে দাও, বুঝেছো? সোনিয়ার দেওয়া খাবারটা সঞ্জয় তৃপ্তি সহকারে খায়। তারপর তারা ক্লাসরুমের বাইরে বেরিয়ে এসে মাঠের দিকে এগিয়ে যায়, কিন্তু সঞ্জয়কে আসতে দেখেই সবাই হাসতে শুরু করে। ওই দেখ, কালুও যাচ্ছে। ওদের কথাতেই কান দেবে না, চলো আমরা ওদিকটায় গিয়ে দাঁড়াই। দেখেছো আজকের ওয়েদারটা কি সুন্দর, কি দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আচ্ছা সঞ্জয়, তোমার বৃষ্টি ভালো লাগে? আমার যেন বৃষ্টি খুব ভালো লাগে। আচ্ছা তুমি হাসো না কেন? তোমার বুঝি হাসতেও ভালো লাগে না, নাকি হাসতে ভয় পাও? হঠাৎই আকাশে মেঘ করে বৃষ্টি নামে। সোনিয়া হাত দিয়ে সেই বৃষ্টিকে অনুভব করে। ভিতরে চলো সোনিয়া, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে, সামনে কিন্তু পরীক্ষা। তারা নিজেদের ক্লাসে ফিরে আসে এবং একের পর এক ক্লাস শেষ হওয়ার পর ছুটির ঘন্টা বাজে। আমি কিন্তু আজকে তোমাকে আগে থেকেই জানিয়ে রাখছি, ওই গাড়ি করে বাড়ি যেতে পারবো না। আমি জানি তো তুমি আমার গাড়ি করে বাড়িতে যাবে না, তাই আমি তোমার জন্য অন্য বন্দোবস্ত করেছি। ওটা একটি স্কুল ভ্যান। আজ থেকে উনিই তোমাকে নিয়েও আসবে আর দিয়েও আসবে, ঠিক যেমন বাকি স্কুলের বাচ্চাদের করে। তুমি এসব কেন করছো আমার জন্য? তুমি কি জানো না আমার ওনাকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই? তাহলে কেন ওনাকে আসতে বললে? আমাকে তুমি এই চিনলে সঞ্জয়, যে তোমার এই অবস্থা জেনেও তোমার কাছ থেকে টাকা চাইবো? হ্যাঁ, তুমি হয়তো আমাকে নিজের বন্ধু হিসেবে মানো না, কিন্তু আমি তোমাকে নিজের সব থেকে ভালো বন্ধু হিসেবেই মানি। আমি কোনো কিছু এমনি এমনি করছি না। তুমি যে আমাকে পড়াবে তার জন্য তো টাকা দিতে হবে, আর আমি জানি তুমি কিছুতেই সেই টাকা নেবে না, তাই বুঝে নাও এটাই তোমার গুরুদক্ষিণা। শোনো, এবার আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ো, যাও। সঞ্জয় তার কথার উত্তরে কিছু বলতে পারে না। সঞ্জয় সে গাড়িতে উঠলে সেটি এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। সঞ্জয়ের বাড়ির কাছাকাছি গাড়িটা আসতেই সঞ্জয় নেমে পড়ে, কিন্তু তখনই সেই গাড়ির চালক তাকে থামিয়ে বলে, সঞ্জয়, এটা ধরো, দিদিমণি তোমার জন্য দিয়েছে। এই ব্যাগের মধ্যে কি আছে গো? সেটা তো আমি জানি না, আমাকে দিদিমণি বলেছে তোমাকে দিয়ে দিতে। সঞ্জয় বেশ অবাক হয়। এরপর সেই ব্যাগের মধ্যে থেকে বের করে আনে একটি বক্স, আর তার সাথে থাকা একটা চিঠিও পায় সে। তুমি জানো না সঞ্জয়, তুমি আমাকে কতটা সাহায্য করছো, আর এটা আমি তোমাকে এই জন্যই দিয়েছি যাতে তুমি আমাকে আরো বেশি করে সাহায্য করতে পারো। এখানে তুমি নির্দ্বিধায় মন খুলে কথা বলতে পারবে, তোমাকে কিছুই ভাবতে হবে না, আর কেউ এখানে অপমানও করবে না। আর হ্যাঁ, আমার নাম্বারটা সেভ করে দিয়েছি, একবার কল করো। সঞ্জয় তাড়াতাড়ি করে বক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি মোবাইল ফোন। সে ভীষণ অবাক হয়ে যায়। সোনিয়া যে এমন কিছু করতে পারে সেটা ভাবতেই পারেনি সঞ্জয়, আর তাই একটুও সময় নষ্ট না করে দ্রুত সোনিয়াকে কল করে সঞ্জয়। তুমি কি শুরু করেছো বলো তো?
আমি কই কিছু না তো, আমি তো পড়া বোঝার জন্যই তোমাকে ফোন দিয়েছি। দেখো, তুমি জানো আমি পড়াশোনা করতে খুব একটা ভালোবাসি না, আমার স্বপ্ন অন্য। কিন্তু আমি যখন তোমাকে কথা বুঝিয়েছি তখন তো আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আর এই জন্যই আমাকে অনেক পড়তে হবে। এবার তুমিই বলো, এমন হলো যে পড়ার ব্যাপারে আমি হয়তো বুঝতেই পারলাম না, তখন কি আমি পরের দিনের জন্য অপেক্ষা করব? তাতে তো পড়ার ক্ষতি হয়ে যাবে, তাই না? ওই জন্যই আমি তোমাকে এই ফোনটা দিয়েছি। ঠিক আছে, আমি এখন পড়তে বসবো, তুমিও পড়ে নাও, পরে কথা হবে। সঞ্জয় কলটা কাটতেই পিছন দিক থেকে সোমা দেবীর গলার স্বর ভেসে আসে। কার সাথে কথা বলছিলি আর তোর কাছে এই ফোনটা কি করে আসলো? আর আজকে দেখলাম তুই গাড়ি থেকে নামছিস, আমাকে বল তো কি হয়েছে? আমি কালকে গিয়েই ফেরত দিয়ে দেবো মা, আর যেটুকু টাকা জমিয়েছি সেটাও দিয়ে দেবো। সে তুই দিতেই পারিস, তবে তোর সাথে তোর কথা শুনে আমার যা মনে হচ্ছে সেই মেয়েটার তোর প্রাপ্যটুকুই তোকে দিয়েছে। আমার যা করার সামর্থ্য নেই তা সে করে দিয়েছে। এখন এটা পুরোপুরি তোর উপরে যে তুই কি করতে চাইছিস। আমি আজ পর্যন্ত কখনো তোকে আটকাইনি, আজকেও আটকাবো না। একে একে দিন ও মাস পেরিয়ে যায় এবং সঞ্জয়ের একাদশ শ্রেণীর পরীক্ষায় সে উপস্থিত হয়। কাল তাদের পরীক্ষার শেষ দিন। ছোট্ট একটি আলো জ্বালিয়ে সঞ্জয় নিজের মনে অঙ্ক করে চলেছিল, তখনই শব্দ করে ফোনটি বেজে ওঠে। সঞ্জয় কলটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শোনা যায় সোনিয়ার গলার স্বর। আমার না খুব টেনশন হচ্ছে সঞ্জয়, মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে, কিছুতেই এই অঙ্কগুলো মনে রাখতেই পারছি না। এত ভয় পেও না, ভয় পেলে তুমি ঠিক করে পরীক্ষা দিতে পারবে না। শোনো, আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে মনে রেখো, দেখবে আর কিচ্ছু ভুলবে না। সঞ্জয় খুব সুন্দর করে সেই অঙ্কগুলো তাকে বুঝিয়ে দেয়। থ্যাংক ইউ সঞ্জয়, এবার মনে হচ্ছে পারবো। নিশ্চয়ই পারবে, এতগুলো পরীক্ষা যখন তোমার ভালো হয়েছে তখন শেষ পরীক্ষাটাও তুমি ভালোই দেবে। অবশেষে সেই পরীক্ষার সময় চলে আসে। সঞ্জয় এক মনে প্রতিটা অঙ্ক করে খাতাটি সময় শেষ হওয়ার আগে জমা দিয়ে বেরিয়ে আসে ক্লাসরুমের বাইরে। কিছুক্ষণের মধ্যে সোনিয়াও সেখানে এসে উপস্থিত হয়। কেমন হলো? খুব খুব ভালো, আর এটা হয়েছে তোমার জন্য। তুমি না থাকলে আমি হয়তো এত ভালো পরীক্ষা দিতেই পারতাম না, তাই আমার তরফ থেকে ছোট্ট এই চকলেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলা উচিত, আর আমার খুব ভালো লাগলো যে এই প্রথম তুমি খুশি হয়ে আমার এই উপহারটা নিলে। সময় নিজের স্রোতে বয়ে যেতে থাকে। আজ সঞ্জয়দের একাদশ শ্রেণীর রেজাল্ট। ক্লাসরুমের ভেতরে বসে সবাই তাই নিজের রেজাল্ট পাওয়ার অপেক্ষা করছিল। এখন আমরা আমাদের স্কুলে প্রথম হওয়া ছাত্রের নাম ঘোষণা করব, এবং সেই প্রথম স্থানটি দখল করেছে সঞ্জয় চৌধুরী। কংগ্রাচুলেশন সঞ্জয়, তুমি ফার্স্ট হয়েছো। তুমিও তো খুব ভালো রেজাল্ট করেছো সোনিয়া, আমি খুব খুশি হয়েছি। সঞ্জয় নিজের কথা শেষ করার সাথে ক্লাসের কিছু ছাত্রীরা সোনিয়াকে ঘিরে ধরে প্রশ্ন করে, সোনিয়া, তোমার রেজাল্ট তো খুব ভালো হয়েছে দেখলাম, তা কোনো স্পেশাল টিউশন নিয়েছো নাকি? সেটা তুমি বলতে পারো মিনা? আমার সেই স্যারের নাম্বার দিতে পারবে? আমরাও তাহলে ওনার কাছে পড়বো। ঠিক আছে, আমি না হয় একবার জিজ্ঞেস করে দেখবো, যদি উনি রাজি হয় তাহলে একসাথেই পড়া যাবে। এই ইরফান, সোনিয়ার কথাগুলো শুনলি? শুনলাম, কিন্তু আমি একটা কথা কিছুতেই ভেবে উঠতে পারছি না, ওই হাবাতে ঘরের ছেলেটা কি করে প্রথম হয়ে গেল? আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই স্যারদের পায়ে পড়ে গিয়েছিল। আরে শোন, এসব নাম্বার নিয়ে কিছুই হবে না, ও সারা জীবন ওই হাবাতেই থাকবে, আমাদের বরাবর কোনোদিন হতে পারবে না। ওই তো সোনিয়া আসছে, চল ওকে জিজ্ঞেস করি আমাদের সাথে যাবে কিনা। খুব ভালো নাম্বার পেয়েছে সোনিয়া, আমাদের কিন্তু শুনে খুব ভালো লেগেছে। বলেছিলাম সঞ্জয় মনে হয় চলে গেছে, তাহলে আমাদের সাথে চলো। আমি যেতাম, কিন্তু আমি অলরেডি একজনকে কথা দিয়ে দিয়েছি, তাই আর তার সাথে যাব। এক্সকিউজ মি। সোনিয়া কোনো মতে ইরফানকে এড়িয়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে সঞ্জয়কে খুঁজতে থাকে, আর তাকে খুঁজে পেতেই সেদিকে দৌড়ে যায় সোনিয়া। সঞ্জয় দাঁড়াও, আমি সে কখন থেকে তোমাকে খুঁজছিলাম, তুমি না বলে চলে আসলে কেন? তুমি ওদের সাথে কথা বলছিলে তাই আমি চলে আসলাম। আমি না তোমাকে বলেছি ওরা আমার সাথে কথা বলুক বা না বলুক তুমি আমার জন্য দাঁড়াবে, আর আজকে একসাথে বাড়ি যাওয়া যাক। ঠিক আছে, আজ তোমার আনন্দের দিন, তাই আমি না বলবো না।
ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে জোর কদমে। অন্যান্য দিনের মতো সঞ্জয় ক্লাসে এসে পৌঁছায়, কিন্তু আজ সোনিয়া ওর পাশে এসে বসার পরিবর্তে ব্যাগ রেখে বাইরে বেরিয়ে যায়। সঞ্জয় কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে সোনিয়া এসে উপস্থিত হয় টিচার রুমে। ম্যাম, স্যার, আসতে পারি? আরে সোনিয়া, এসো এসো, তুমি এখন এখানে কিছু বলবে? হ্যাঁ ম্যাম, কাল তো আপনার সকল মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার দেবেন, সেই বিষয় নিয়ে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ সোনিয়া, বলো কি বলতে চাও? শুনছিলাম ম্যাম আপনারা নাকি সবাইকে অনেক রকমের বই দিতে চাইছেন। তবে ম্যাম, এখন সঞ্জয়ের সব থেকে বেশি যা দরকার তা হলো স্কুল ইউনিফর্ম। আপনারা দেখেছেন তো ওর স্কুল ইউনিফর্মটা কিভাবে ছিঁড়ে গেছে। যদি আপনারা সেই পুরস্কারের সাথে ওর জন্য একটা ইউনিফর্ম দেন, তাহলে অন্তত ও সেটা পরে আসতে পারবে। তুমি সত্যিই সঞ্জয়ের জন্য অনেক ভাবো সোনিয়া। তোমার মতো বন্ধু যেন সবাই পায়। আমরা নিশ্চয়ই ওর জন্য নতুন স্কুল ইউনিফর্ম নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সোনিয়া ফিরে আসে ক্লাসরুমে। এরপর তার জায়গাটিতে বসার সাথেই সঞ্জয় প্রশ্ন করে, তুমি কোথায় গেছিলে? আর একটু দেরি করে এলেই তো ক্লাস শুরু হয়ে যেত। আসলে আমার একটু কাজ ছিল, তার জন্যই বাইরে গেছিলাম। সোনিয়া এক প্রকার সঞ্জয়ের প্রশ্নকে এড়িয়ে যায়। কিছুতেই তাকে এখন সে বুঝতে দিতে পারবে না। সত্যিটা তোমাকে এখনই বলা যাবে না সঞ্জয়, তবে যখন তুমি জানতে পারবে আমি জানি তুমি খুব খুশি হবে, আর তোমার সেই খুশিতেই আমিও খুশি হব। আজ সঞ্জয়ের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাই সকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ একটা উত্তেজনা কাজ করছে। একে একে সকল ছাত্রদের পুরস্কার বিতরণের পর প্রধান শিক্ষক বলে ওঠেন, এখন আমরা সঞ্জয়কে মঞ্চে ডেকে নেব ওর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সঞ্জয়ের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে সবাই ব্যঙ্গের হাসি হাসতে আরম্ভ করেন। কি হলো, তোমরা হাসছো কেন? তোমাদের তো নিজেদের উপর লজ্জা হওয়া উচিত। তোমাদের সমবয়সী একজন ছেলে এত ভালো রেজাল্ট করেছে, আর নিজেদের দেখো। ওর ওপর না হেসে ওর কাছ থেকে কিছু শেখো, তাতে তোমাদেরই লাভ হবে। ওনার সেই কথাগুলো সকলকে চুপ করিয়ে দেয়, কিন্তু তাতে ইরফানের রাগ যেন আরো বেড়ে যায়। এই ছেলেটাকে আমি ছাড়বো না, আজ ওর জন্য আমাদের কথা শুনতে হচ্ছে। ঠিক বলেছিস, সমস্ত টিচারদের একেবারে নিজের হাতে করে রেখেছে। কিছু একটা করতে হবে, বুঝেছিস, যাতে ও এই স্কুলে বেশি দিন টিকতে না পারে। কিন্তু কি যে করি, ওই সোনিয়ার জন্যই তো কিছু করতে পারছি না। ইরফান সেই কথার উত্তরে কিছু বলতে যাওয়ার আগেই প্রধান শিক্ষক আবারও ঘোষণা করেন, এবার আমরা এই স্কুল ইউনিফর্মটা সঞ্জয়ের হাতে তুলে দেওয়ার জন্য সোনিয়াকে ডেকে নেব। তার নেওয়া এই উদ্যোগে সামিল হতে পেরে আমাদের খুব ভালো লাগছে। সোনিয়া সেই মঞ্চে এসে উপস্থিত হতেই তিনি একটি ব্যাগ তার হাতে দিয়ে বলেন, এই নাও সোনিয়া, তুমি না হয় এই উপহারটা তোমার বন্ধুর হাতে তুলে দাও। সোনিয়ার হাসি মুখে সেই উপহারটা সঞ্জয়ের হাতে তুলে দেয়। এরই সাথে সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তোরা দেখছিস সঞ্জয় কিভাবে ওর ফায়দা উঠাচ্ছে। ও তো আমাদের সাথেও পড়ে, কিন্তু এখনো তো আমাদের জন্য কিছুই করেনি। করবে কেন? আমরা ওই হারহাবাতে ছেলেটার মতো ওর কাছে চাইতে যাই নাকি? কিন্তু আজ যেটা হলো সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আর না, এবার কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবি? আমরা তো আর ওকে এই স্কুল থেকে তাড়াতে পারবো না। স্কুল থেকে তাড়াতে না পারি, কিন্তু সোনির জীবন থেকে তো তাড়াতে পারবো। মানে কি বলতে চাইছিস কি তুই? শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। পরের দিন ক্লাসরুমে ইরফান এবং আসমান সঞ্জয়ের আসার অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে এসে পৌঁছাতেই ইরফান আসমানের উদ্দেশ্যে বলে ওঠে, ওই দেখ, সঞ্জয় এসে গেছে। মনে আছে তো কি করতে হবে? একদম, তুই শুধু দেখতে থাক কিভাবে আমি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোই। আসমান আর একটু সময় নষ্ট না করে সোজা সঞ্জয়দের কাছে গিয়ে উপস্থিত হয়। হাই সোনিয়া, হাই সঞ্জয়, আমি কি তোমাদের সাথে বসতে পারি? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই বসতে পারো। কিরে সঞ্জয়, তুই আমার সাথে কথা বলবি না? আমার মনে হয় না আমার সাথে তোমার তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে। এভাবে বলছিস কেন? আমি তো তোর বন্ধু হই, তাই না? বন্ধু না তো, তোমরা তো আমাকে বন্ধু মানো না, তোমরা শুধু আমাকে অপমান করতে পারো, আর কিছুই নয়। দেখ, আমি জানি যে আমি ভুল করেছি,
অ্যাকচুয়ালি আমি যাদের সাথে ছিলাম তারা একেবারেই ভালো নয়। হঠাৎ এসব কথা বলছো? আমাকে বলতে দে। আমি জানি তুই হয়তো আমাকে বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি। এতদিন আমি বুঝতে পারিনি যে আমি ভুল মানুষগুলোর সাথে ছিলাম। স্কুলে ফেমাস হওয়ার চক্করে আমি এমন মানুষদের বেছে নিয়েছিলাম, দিনের শেষে যারা আমাকে ছুঁড়ে ফেলে দিল। জানিস, আমি ওদের থেকে বেশি নাম্বার পেয়েছি বলে আমাকে ওরা নিজের টিম থেকে বের করে দিয়েছে। সঞ্জয় আসমানের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করাতেও বলবো না। এমনিতেও এতদিন ধরে আমি তোর সাথে যা যা করেছি, তারপর আমাকে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। তাও আমার মনে হলো যে তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই আমি ভাবলাম যে আজ থেকে আমি সাথেই বসবো, তাদের সাথে নয় যারা আমার সাথে বেইমানি করেছে। কিরে, আমাকে বসতে দিবি তো? সোনিয়া যদি তোমাকে বসতে দেওয়ার পারমিশন দিয়ে থাকে তাহলে আমি না করার কেউ না। তুমি চাইলে এখানে বসতে পারো, আমার কোনো অসুবিধা নেই। সোনিয়া কিন্তু খুব ভালো, বল। তোর কত কেয়ার করে, কত খেয়াল রাখে। এমন বন্ধু কিন্তু খুব ভাগ্য করে পাওয়া যায়। সঞ্জয় কিছু বলতে যাওয়ার আগে সোনিয়া সেখানে এসে পৌঁছায়। তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো? তেমন কিছু না, তোমার ব্যাপারে কথা হচ্ছিল যে তুমি সঞ্জয়কে কত টেক কেয়ার করো। তুমি সত্যিই ওকে নিজের খুব ভালো বন্ধু ভাবো। হ্যাঁ, ভাবি তো। কারণ হলো অসততা। আমি এত বড়লোক বাড়ির মেয়ে হওয়ার পরও সঞ্জয় কখনোই আমার কাছ থেকে কিছুই চায়নি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর তাইও আমার সব থেকে ভালো বন্ধু। অবশ্য তুমি যদি চাও তাহলে ও তোমারও খুব ভালো বন্ধু হতে পারে। অবশ্যই, তাই জন্যই তো এসেছি। ছুটির ঘন্টা বাজতেই সকলে একে একে ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসে। সোনিয়া সঞ্জয়কে এগিয়ে দিতে গেলে আসমান ওকে থামিয়ে বলে, তুমি চিন্তা করো না সোনিয়া, আজ থেকে আমিও সঞ্জয়ের সাথে যাব। তাই? এটা তো খুব ভালো কথা। আমি শুনছিলাম যে ওর বাড়ির দিকে রাস্তার মেরামত হচ্ছে, কোনো গাড়ি নাকি সেদিকে যাচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেছিলাম যে সঞ্জয় কিভাবে বাড়ি যাবে, কিন্তু তুমি যখন বললে তুমিও ওর সাথে যাবে তখন চিন্তা করতে হবে না। আমি তাহলে আসছি সঞ্জয়, কাল দেখা হবে। সোনিয়া সেখান থেকে চলে যেতেই আসমান জোরে হেসে ওঠে। তুমি হাসছো? আমি শুধু ভাবছি তুই কতটা বোকা। আমি তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। তোর সামনে এত সুন্দর, এত ভালো একটা মেয়ে আছে, আর তুই কিনা তার সাথে শুধু বন্ধুত্ব রাখছিস। আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না যে তুমি আসলেই কি বোঝাতে চাইছো। দেখ সঞ্জয়, একটা সত্যি কথা বলছি, যবে থেকে সোনিয়া আমাদের স্কুলে এসেছিল তবে থেকে আমাদের ক্লাসের প্রত্যেকটা ছেলের নজর কিন্তু ওর দিকে ছিল। তবে ও আমাদেরকে ছেড়ে তোকে চুজ করেছে ওর বন্ধু হিসেবে। তোর ইচ্ছে করেনি বন্ধুত্ব থেকে সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যেতে? না, ইচ্ছে করেনি। ও আমার বন্ধু, আর এটাই যথেষ্ট। না, যথেষ্ট নয় সঞ্জয়। এরকম ভালো মেয়ে কিন্তু আজকালকার যুগে পাওয়া যায় না। আচ্ছা তুই আমাকে বল, তুই কি সোনিয়াকে পছন্দ করিস না? না, আমি ওকে পছন্দ করি না, ভবিষ্যতে কখনো করব না। আমার পছন্দ শুধুমাত্র বন্ধুত্ব হিসাবে থাকবে, কখনোই তার আগে এগোবো না। আর আমি চাই না তুমি আমাকে দ্বিতীয়বার এই কথাটা বলো। তোমাকে আর আসতে হবে না আমাকে এগোতে, আমি একা চলে যেতে পারবো। আরে আরে তুই রাগ করছিস কেন? আমি তোকে জোর করছি নাকি? আমার মনে হলো তোকে বলা উচিত, তাই আমি বললাম। এবার ব্যাপারটা পুরোপুরি তোর উপর, তোর যেটা ইচ্ছে তুই সেটাই করবি। প্লিজ রাগ করিস না। আমার বাড়ির রাস্তা এসে গেছে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। সঞ্জয় সামনের গলি ধরে এগিয়ে যায়। আসমান তখন নিজের মনে বলে ওঠে, না, ব্যাপারটা যতটা সোজা ভেবেছিলাম ততটা সোজা মনে হচ্ছে না। আমাকে ইরফানের সাথে একবার কথা বলতে হবে। আসমান মনে মনে এই কথাগুলো ভেবে চলছে, ঠিক তখনই শব্দ করে বেজে ওঠে তার ফোন। কিরে, কাজটা কত দূর এগোলো? ব্যাটা হেব্বি শেয়ানা, ভেবেছিলাম যে কোথা থেকে ফেসে যাবে, কিন্তু না, মনে হচ্ছে অন্য কিছু ভাবতে হবে। তুই চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। তুই শুধু সঞ্জয়ের বিশ্বাসটাও অর্জন করে ফেল, তারপরে তো আসল খেলা। পরের দিন আসমান ক্লাসরুমের সামনে পৌঁছাতেই সঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। জিজ্ঞাসা স্বরে সে প্রশ্ন করে, কিরে, তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? সোনিয়া একটু বাইরে গেছে, তাই আমি এখানে ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, ও এখনো ফিরল না তো?
আসলে সামনে স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেটা নিয়ে ব্যস্ত হবে হয়তো। তাই নাকি? কিন্তু আমি তো দেখলাম না ও অন্য ডিপার্টমেন্টের কিছু জনের সাথে বাইরে করিডোরে বসে আড্ডা দিচ্ছে। তোর বন্ধু তোকে বলে যায়নি? ও আমার বন্ধু বলেই যে আমাকে সব কিছু বলে যেতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, সেটাও ঠিক, হয়তো একটু পর ও চলে আসবে। আসমানের কথা শেষ হওয়ার সাথে সোনিয়া সেখানে এসে উপস্থিত হয়। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। আসলে কিছু কাজ ছিল, সেটা করেই আসলাম। তোমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? না না, চলো তাহলে ভিতরে যাই। সময় নিজের গতিতে বয়ে যেতে থাকে। আজ সঞ্জয়দের প্রথম ক্লাসটি শুরু হওয়ার সাথে আরিয়ান নামের একটি ছেলে এসে উপস্থিত হয়। ম্যাম, সোনিয়া আছে, ওকে একটু নিয়ে যেতে হবে। নিশ্চয়ই। সোনিয়া, তুমি যাও। ওকে ম্যাম। শিক্ষিকার থেকে অনুমতি নিয়ে সোনিয়া ক্লাসের বাইরে বেরিয়ে আসে। আরিয়ান, তুই বেকার বেকার আসতে গেলি কেন? আমি তো একটু পরেই যাচ্ছিলাম। সোনিয়া সেখান থেকে চলে গেলে সঞ্জয় একভাবে সেই দরজার দিকে তাকিয়ে থাকে। তার সেই আচরণ আসমানের চোখ এড়ায় না। মনে হচ্ছে কাজ হচ্ছে, এবার শুধু সময়ের অপেক্ষা। আর কিছুদিন এভাবে চলুক, তারপর আমি আমার প্ল্যান মতো কাজ শুরু করব। এতদিন তুই আমাদের অনেক জ্বালিয়েছিস সঞ্জয়, এবার তুই বুঝবি আমাদের সাথে লাগতে এলে কি হতে পারে। সেদিনের মতো স্কুলের ছুটির ঘন্টা পড়তেই সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সোনিয়াও সঞ্জয়ের সাথে বাইরে বেরিয়ে আসতেই বলে ওঠে, সঞ্জয়, আজকে তোমরা একাই চলে যাও। আমার আরিয়ানের সাথে কিছু কাজ আছে, কাল দেখা হচ্ছে তাহলে। সঞ্জয় তাতে সম্মতি জানায়। সোনিয়া আর এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। আরিয়ানের দিকে চোখ যায় সঞ্জয়ের, কিন্তু সে কিছু বলে না। তবে আসমান বলে ওঠে, এই আরিয়ান ছেলেটার সাথে সোনিয়া একটু বেশি মিশছে না? তোকে আমাকে তো ভুলেই গেছে। ওর যদি ইচ্ছে হয় তাহলে ও যে কারোর সাথেই মিশতে পারে। দেখ, শুধু মিশলে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। তুমি যা বলতে চাইছো আমাকে পরিষ্কারভাবে বলো। দেখ সঞ্জয়, আমি তোকে সেদিনই বলেছিলাম যে আমাদের স্কুলের অনেক ছেলেরাই সোনিয়াকে পছন্দ করে, আর তারা হয়তো ওকে ইমপ্রেস করার চেষ্টাও করবে, কিন্তু তুই আমার কথার কোনো গুরুত্ব দিসনি। এবার ধর, আজকে যদি আরিয়ানের সোনিয়াকে পছন্দ হয় আর ও যদি ওকে প্রপোজ করে, তাহলে কেউ যদি কাউকে ভালোবাসতে চায় তাহলে সে ভালোবাসতেই পারে, এখানে আমার কোনো কিছু করার নেই। কে বলেছে করার নেই? তুই তো আসল কাজটা করবি। শোন সঞ্জয়, এখনো কিন্তু সময় আছে। যদি সোনিয়ার প্রতি তোর কোনো রকম কোনো অনুভূতি থেকে থাকে তাহলে ওকে জানিয়ে দে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমার মনে হয় আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি কখনোই সোনিয়াকে বন্ধুর থেকে বেশি কিচ্ছু মনে করিনি, ভবিষ্যতেও করব না। সঞ্জয় আর কোনো কথা না বাড়িয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর হাত পা ধুয়ে সামান্য কিছু খেয়ে বই নিয়ে বসে যায়। কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে গেলেও সঞ্জয় সামনে থাকা বইটিতে মন বসাতে পারে না। কিছুতেই আমি পড়াতে মন দিতে পারছি না। আসমানের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি কি আমার সোনিয়ার প্রতি কোনো অনুভূতি নেই? আমি জানি আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি না কেন, এটা কখনোই মিথ্যে হবে না যে আমি সোনিয়াকে পছন্দ করি। তাই আমাকে ছাড়া যখন অন্য কেউ ওর কাছের হয়ে ওঠে তখন আমার খুব রাগ হয়। তাও আমি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করি, শুধুমাত্র এই বন্ধুত্বের জন্য। কারণ এই সম্পর্কটা আমার কাছে ভীষণ দামি। মনে চলতে থাকা সেই ভাবনাদের কারণে সঞ্জয় কিছুতেই তার পড়াশোনাতে মন বসাতে পারে না। তাই এক প্রকার বাধ্য হয়ে সে বইগুলো পাশে রেখে চুপটি করে শুয়ে থাকে। সোনিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো সঞ্জয়, কি বলতে চাও? সঞ্জয় নিজের কথা শেষ করতে পারার আগেই আরিয়ান সেখানে এসে উপস্থিত হয়। সোনিয়া, তুই এখানে আছিস? আর দেখ, আমি সব জায়গায় তোকে খুঁজে বেরিয়েছি। বলছি তোর সাথে একটু কথা বলার আছে। তুই কি ওর সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলেছিলি? না না, তেমন কিছু না। আর এমনিতেও আমার এখন কোনো কাজ নেই, তাই আমি তোর সাথে যেতেই পারি। আচ্ছা সঞ্জয়, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে তো? সোনিয়া, আমার কথাটা। সঞ্জয়কে নিজের কথা শেষ করতে না দিয়ে সোনিয়া সেখান থেকে চলে যায়।
কিন্তু আজ সঞ্জয় চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে না, সোনিয়ার পিছন পিছন সেই জায়গায় পৌঁছায় যেখানে আরিয়ান এবং সোনিয়া একে অপরের সাথে কথা বলছিল। আর সেখানে পৌঁছাতেই সঞ্জয় এমন কিছু দেখতে পায় যা সে কখনো কল্পনাই করেনি। সোনিয়া, আমি তোকে খুব খুব ভালোবাসি। সে যেদিন প্রথম তোকে দেখেছিলাম সেদিন আমি বুঝতে পারছিলাম তোকে ছাড়া আমার এই জীবন একেবারেই অসম্পূর্ণ। এতদিন তোকে বলে উঠতে পারিনি, কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারলাম না। না, এটা হতে পারে না। সঞ্জয় চিৎকার করে উঠে বসে, তার সারা গা ঘেমে ওঠে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে এদিক ওদিক তাকালে সঞ্জয় বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। আসলে তেমন কিছুই হয়নি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। কিন্তু সঞ্জয় সে চিৎকারে ঘুম ভেঙে যায় সোমা দেবীর। তিনি চিন্তিত গলায় সঞ্জয়কে বলেন, কি রে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? না না মা, তেমন কিছু হয়নি। আসলে স্কুলের একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তায় আছি। তুমি শুয়ে পড়ো, আমি একদম ঠিক আছি। সোমা দেবী ওর কথা মতো শুয়ে পড়ে, কিন্তু সঞ্জয় জেগে বসে থাকে। তার মনে এখনো হাজারো ভাবনারা আনাগোনা করছে। আজকে যে স্বপ্নটা আমি দেখলাম, কাল সেটা সত্যি হতে হয়তো সময় লাগবে না। আসমান আমাকে ঠিকই বলেছে, খুব বেশি দেরি করলে চলবে না। আমাকে সোনিয়াকে জানাতেই হবে যে আমি আসলেই ওকে কতটা পছন্দ করি। পরের দিন স্কুলে পৌঁছাতেই সোনিয়া সঞ্জয়ের দিকে একটি খাম এগিয়ে দেয়। এটা ধরো, এটা তোমার জন্য। এটাতে কি আছে? এটাতেই আমার জন্মদিনের ইনভিটেশন কার্ড আছে। আমি সবাইকে আসার জন্য ইনভাইট করেছি, আর তুমি তো আমার সবথেকে কাছের বন্ধু, তাই স্পেশাল ইনভিটেশনটা তোমার জন্য। তোমার জন্মদিনে আমি নিশ্চয়ই যেতাম সোনিয়া, কিন্তু আমাকে ক্ষমা করো, আমি সত্যি সেখানে যেতে পারবো না। আমি তোমাকে কোনোভাবেই অপমানিত করতে চাই না। তুমি জানো যে আমার কাছে পরার মতো কোনো ভালো জামা কাপড়ই নেই, তার উপরে তোমাকে উপহার দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। এমনিতেই ওখানে অনেক বড় বড় লোক আসবে, তাই আমি গেলে শুধু শুধু সমস্যা হতে পারে। কোনো সমস্যা হবে না, বরং তুমি না এলে আমি বুঝে নেব যে তুমি আমাকে নিজের বন্ধু ভাবোই না। আর শোনো, বিকেলে তৈরি থাকবে, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সঞ্জয় সোনিয়ার কথাতে সম্মতি জানায়। টিফিন ব্রেকের পরবর্তী ক্লাসটি না হওয়ায় সঞ্জয় নিজের মনে পড়াশুনো করছিল। তখনই আসমান সেখানে উপস্থিত হয়ে বলে ওঠে, তুই এখানে একা একা বসে আছিস, আর এদিকে দেখ কত কিছু হয়ে গেল। কেন, কি হয়েছে? তুই জানিস না, আমি তো শুনছিলাম যে আরিয়ান নাকি সবাইকে বলে বেড়াচ্ছে কাল সোনিয়ার জন্মদিনে ওকে প্রপোজ করবে। তুই কারোর মুখ থেকে শুনিসনি? সঞ্জয় না সূচক মাথা নাড়ালে আসমান বলে ওঠে, দেখ সঞ্জয়, ব্যাপারটা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। আমি তোকে আগেও বলেছিলাম, আরও একবার বলছি, আমি চাই না সোনিয়া এবং তোর বন্ধুত্বটা ভেঙে যাক। কাল একটা ভালো দিন আছে, তোরা এত ভালো বন্ধু, আর তুই নিজের মনের কথা জানাতে ভয় পাচ্ছিস। শোন, কালকেই তুই ওকে তোর মনের কথা জানাবি, বুঝেছিস? না হলে কিন্তু বাইরের ওই ছেলেটার কাছে তোকে হেরে যেতে হবে। সঞ্জয়ের হাতের মুঠো শক্ত হয়ে ওঠে, কিছুতেই সেই ছেলেটির কাছে সে হেরে যাবে না। আসমান ধীরে ধীরে সেখান থেকে সরে ইরফানের কাছে এসে ধীর গলায় বলে ওঠে, আগুন লেগে গেছে, এবার শুধু কালকের অপেক্ষা। কাল সঞ্জয় সবার সামনে অপমানিত হবে। ও এতটা অপমানিত হবে যে হয়তো এরপরে আর স্কুলে আসবে না। ইরফানের কথা শেষ হতেই তারা হাসতে শুরু করে। ওদিকে সঞ্জয় বুঝে উঠতে পারে না যে সে কতই না বড় বিপদে পড়তে চলেছে। সেদিনের মতো স্কুল শেষ হতেই সোনিয়া সঞ্জয়ের কাছে এসে বলে, চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। বেরোবো, কিন্তু কোথায়? সেটা তো গেলেই বুঝতে পারবে, তাই নয় কি? তারা সবেমাত্র যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় আরিয়ান। সোনিয়া, তুই কি বাড়ির দিকে যাচ্ছিস? না, আমি আর সঞ্জয় একটা জায়গায় যাব, আমাদের একটু কাজ আছে। তোর সাথে এই বাড়িতে গিয়ে না হয় কথা হবে। ঠিক আছে, আমি তোর কলের অপেক্ষায় থাকবো। চলো সঞ্জয়, আমরা তাহলে যাই। তারা স্কুল প্রাঙ্গণ ছেড়ে গাড়ির মধ্যে এসে বসতেই সেটি চলতে আরম্ভ করে তার গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা পর একটি মলের সামনে এসে থামে সেই গাড়িটি। সঞ্জয় কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সোনিয়ার পিছু পিছু সে গাড়ির মধ্যে থেকে নেমে আসে। এ কি, আমরা শপিং মলে কেন আসলাম? তুমি কি কিছু কিনবে? কি কিনবো? কাল আমার জন্মদিন, কিছু না কিনলে হয়। এখন আমার সাথে চলো তো। এরপর তারা মলের ভেতরকার একটি দোকানে আসে। চারিদিকে ভালো করে দেখে নিয়ে সোনিয়া দুটি জামা সঞ্জয়কে দেখিয়ে জিজ্ঞেস করে, দেখো তো
তোমার কোনটা ভালো লাগছে? দুটোই ভালো লাগছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। তোমাকে বুঝতে হবে না, আমি এই দুটোই তোমার জন্যই নিয়ে নিচ্ছি। তুমি আমার জন্য শপিং করেছো? হ্যাঁ, তোমার জন্যই করছি। মনে আছে আগের বারের জন্মদিনে আমি তোমাকে ইনভাইট করেছিলাম, কিন্তু তুমি আসলে না, কারণ তোমার কাছে পরার মতো কোনো জামা ছিল না। আমি চাইলেই তখন তোমাকে কিনে দিতে পারতাম, কিন্তু তুমি নিতে না। আর এবার আমার জন্মদিনে না আসার জন্য যাতে কোনো রকম এক্সকিউজ না দিতে পারো, তাই আমি নিজে থেকেই তোমাকে এই জামা দুটো দিচ্ছি। বলো, পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনিয়া। ধন্যবাদ দিলে হবে না, কাল কিন্তু আগে আগে পৌঁছে যেতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। সোনিয়ার দেওয়া কথা রাখতে পরের দিন তার জন্মদিনে বেশ আগে আগেই পৌঁছে যায় সঞ্জয়। আজ সে মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই এসেছে যে তার মনের কথা সোনিয়াকে জানাবে, কিন্তু কিছুতেই তা করে উঠতে পারছে না। তাই সবার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে সঞ্জয় ভাবতে শুরু করে কি করা উচিত। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় আসমান। কিরে সঞ্জয়, তুই তো এখনো ওকে কিছুই বললি না। দেখ তুই কিন্তু যত দেরি করবি ততই সমস্যা হবে। শোন, আমি গিয়ে লাইট বন্ধ করেছি, তুই আর সময় নষ্ট করিস না, এক্ষুনি ওকে জানিয়ে দে। নিজের কথা শেষ করে আসমান দ্রুত সেই রুম ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সারা বাড়ি অন্ধকারে ঢেকে যায়। এ কি, লাইট বন্ধ হয়ে গেল কেন? আসমান নিজের কাজটি করতেই সঞ্জয় আলতো করে সোনিয়াকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে আলো জ্বলে ওঠে। সঞ্জয়, তুমি এসব কি করছো? আমি তোমাকে একটা কথা বলতে চাই সোনিয়া, অনেকদিন ধরেই সেটা আমার মনে চলছিল, কিন্তু আমি আর আটকে রাখতে পারলাম না। আই লাভ ইউ সোনিয়া, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করতে চাইছো কি তুমি? নিজেকে দেখেছো যে তুমি আমাকে ভালোবাসতে এসেছো? আমি তোমাকে সহজ সরল ভেবে তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, আর তুমি আমার সেই বন্ধুত্বের এই দাম দিলে? এই ছিল তোমার মনে? ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে। বড়লোকের মেয়ে দেখিয়ে নিজের লোভটা সামলাতে পারলে না, তাই না? তোমার গায়ের রং যতটা কালো, তার থেকেও তোমার মন অনেক অনেক বেশি কালো। সবাই তোমাকে কেন অপমান করে, কেন খারাপ কথা বলে, এখন বুঝতে পারছি। তুমি সেটাই ডিজার্ভ করো। তুমি আমার ভালোবাসা স্বীকার করলে না, কারণ তুমি আরিয়ানকে ভালোবাসো, তাই তো? সোনিয়া এর কথা সহ্য করতে না পেরে সঞ্জয়কে এক চড় মারে। শাট আপ! যা পারছো তাই বলে যাচ্ছ। আরিয়ান আমার ভাইয়ের মতো। আরিয়ান আমার বোনকে পছন্দ করে, সেই জন্যই আমি ওর সাথে এতটা ক্লোজ ছিলাম। আর তুমি কি না সেই সম্পর্কটাকে এত নোংরা বানিয়ে দিলে? ঘৃণা করছে আমার তোমার মুখের দিকে তাকাতে। বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতেই চাই না। এই, তোমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কিরে, খুব সাহস না তোর যে সোজা সোনিয়াকে প্রপোজ করে দিলি? কিন্তু করে তো লাভ হলো না। বাপ, এবার যদি স্যার ম্যামরা জানতে পারে তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিস, তখন তো স্কুলে ঢুকতে দেবে না তোকে। কি করবি তখন? সঞ্জয় ভীষণ ভয় পেয়ে যায়। সে যে এইভাবে ইরফানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলবে বুঝতে পারেনি। দু চোখ জলে ভরে ওঠে। এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে সঞ্জয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু সঞ্জয়ের অবস্থার কোনো প্রকার পরিবর্তন হয় না। সে এইভাবে ঘরের এক কোণে পড়ে থাকে। স্কুল যাওয়া, পড়াশোনা সব বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, কারোর সাথে কোনো রকম কথা বলে না। সোমাদেবী সঞ্জয় সে অবস্থা সহ্য করতে পারেন না। কি রে বাবা, কি হয়েছে আমাকে বলতো? আমি দেখতে পাচ্ছি তুই কেমন যেন বদলে গেছিস। না স্কুলে যাচ্ছিস, না পড়াশোনা করছিস, সারাদিন শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করিস না। আমাকে বলবি না কি হয়েছে? সঞ্জয় ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সমস্ত কিছু বলতে আরম্ভ করে। সোমাদেবী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর ভুলটা কোথায় জানিস? যে তুই সেই মানুষগুলোকে বিশ্বাস করেছিলি আমরা গরিব হতে পারি, কিন্তু কখনোই কারোর সাথে বেইমানি করতে পারি না। দেখ, যেটা হয়েছে সেটা তুই পাল্টাতে পারবি না, কিন্তু তুই যদি এইভাবে বাড়িতে বসে থাকিস তাহলে কি সেটা ভালো হবে? তোর জীবন এগিয়ে যেতে হবে। আমি জানি তুই পারবি। চোখের জল মোছ, কাল থেকে তুই আবার স্কুলে যাবি, আর এবার নতুন করে ভাববি, নিজের জন্য ভাববি। তোকে পড়াশোনা করে অনেক বড় একটা জায়গায় চাকরি করতে হবে। আমি তো শুধু সেই দিনটার অপেক্ষাতেই আছি। সোমাদেবীর সে কথাগুলো সঞ্জয়কে আবারও নতুন করে বাচ্চার আশা দেখায়।
পরের দিন সকাল হতেই সঞ্জয় নিজেকে তৈরি করে নেয় স্কুলে যাওয়ার জন্য, কিন্তু স্কুল প্রাঙ্গণে পৌঁছাতেই সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা ব্যঙ্গের স্বরে বলে, দেখ দেখ, ওই দুশ্চরিত্র ছেলেটা আবার এসেছে। এত অপমান হওয়ার পরেও লজ্জা নেই। হবে কি করে, গন্ডারের মোটা চামড়া তো। সঞ্জয় তাদের কথার কোনো উত্তর না দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। চুপচাপ একা সেই বেঞ্চটিতে বসে থাকে সে। অবশেষে ছুটির ঘন্টা বাজলে সঞ্জয় সাহস নিয়ে সোনিয়ার দিকে এগিয়ে যায় তাকে তার দেওয়া জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য, কিন্তু সোনিয়া কোনোভাবেই তার কথা শুনতে চায় না। তবুও সঞ্জয় একবার শেষ চেষ্টা করে। সঞ্জয় অনেক আশা নিয়ে সোনিয়াকে বলে, সোনিয়া, আমার একটাই কথা বলার আছে, একটু শোনো। তুমি এতদিন আমার জন্য অনেক অনেক কিছু করেছো, আমি কখনোই তার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু এখন যখন আমাদের বন্ধুত্ব আর নেই, তখন তোমার দেওয়া এই জিনিসগুলো আমি নিতে পারবো না। আমি ভিখারিদের দেওয়া জিনিস ফেরত নিই না। এই তোরা চল, বেকার বেকার এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। সময় নদীর স্রোতের বেগে বইতে থাকে। সোনিয়ার কাছ থেকে সেই অপমান পেয়ে সঞ্জয় নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে নেয়। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং আজ সেই পরীক্ষার রেজাল্টও বেরোবে। সকাল থেকেই তাই সঞ্জয় ভীষণ দুশ্চিন্তায় ছিল, কিন্তু পরীক্ষার রেজাল্ট হাতে পেতেই তার মনের সব দুশ্চিন্তা কেটে গিয়ে আনন্দ ফুটে ওঠে। এক দৌড়ে বাড়িতে এসে পৌঁছাতেই সে সোমা দেবীকে জড়িয়ে ধরে বলে, মা, আমি পেরেছি। এবার দেখবে আমি অনেক বড় কলেজে ভর্তি হতে পারবো। আমি জানতাম তুই ঠিকই পারবি, আমি তোর সাথে সবসময় আছি। সঞ্জয়ের সেই কথাটাই সত্যি হয়। সত্যি সত্যি সে অনেক বড় কলেজে ভর্তি হয় এবং তার পুরোটাই হয় স্কলারশিপের টাকায়। কাল সঞ্জয়ের কলেজের প্রথম দিন, তাই সোমা দেবীর রাস্তার ধারে একটা ছোট দোকান থেকে তার জন্য সাদা রঙের একটি জামা কিনে নিয়ে আসেন। এই দেখ, কাল তুই প্রথমবার কলেজে যাবি আর আমি তোর জন্য এই জামা নিয়ে এসেছি। দেখ, দেখে বলতো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে মা, কাল আমার কলেজের প্রথম দিন, আমি নিশ্চয়ই এই জামাটা পরে যাব। সেদিন বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সঞ্জয়, কারণ তাকে বেশ সকাল সকাল উঠতে হবে। সেই ভাবনা মতোই ভোরের আলো ফুটতেই সঞ্জয় ঘরের যাবতীয় কাজ সেরে কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুটা দূর এগোতেই একটি গাড়ি তার গায়ে কাদা জল ছিটিয়ে দেয়। এ কি, আপনি এভাবে গায়ে কাদা ছিটিয়ে দিলেন কেন? এত বড় রাস্তায় একটু দেখে গাড়ি চালাতে পারেন না? সামনে যখন কাদা দেখছেন তখন তো একটু আস্তে চালালেই হয়। কি বলছিস কি তুই? সঞ্জয়ের কানে একটি মেয়ের গলার স্বর পৌঁছায়। সে দেখতে পায় গাড়িটি থেমে গেছে এবং তার দরজা খুলে বেরিয়ে আসে অত্যন্ত সুন্দরী এক যুবতী। সঞ্জয় কিছু মুহূর্তের জন্য তার রূপে হারিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, আমি বলছিলাম যে এভাবে গাড়িটা চালানো আপনার উচিত হয়নি। দেখতে পাননি সামনে এত কাদা রয়েছে? আমার সারা গায়ে কাদা লেগে গেল আর আমার জামাটাও নষ্ট হয়ে গেছে। নিজে দোষ করে এখন আমাকে কথা শোনাচ্ছিস? তুই জানতিস না এই রাস্তায় কাদা আছে? তোর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য অন্তত তোকে একটা পদের দেখতে লাগছে। অবশ্য তোর যা গায়ের রং, তাতে তোর গায়ে লাগা ওই কাদাগুলোকে বেশিই ভালো লাগছে। দেখ কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর শোন, তুই যে বলছিস আমি তোর জামা নষ্ট করেছি, জানিস আমার বাড়ির চাকরেরাও তোর থেকে দামি জামা পরে। ওই তো রাস্তার ফুটপাত থেকে 2 টাকার জামা কিনে পড়েছিস, তার জন্য আবার বড় বড় কথা বলছিস। নিজেকে আয়নায় দেখেছিস একবারও? তোর ওই চুল দেখলে মনে হয় কোনোদিন মাথায় সাবান পর্যন্ত পড়েনি। তোর থেকে আস্তাকুরের আবর্জনাকেও বেশি পরিষ্কার লাগে। দেখলেই কেমন যেন গা ঘিন ঘিন করছে, আবারও বড় বড় কথা বলতে এসেছে। নিজের কথা শেষ করে দীপিকা গাড়ির মধ্যে গিয়ে বসে। এরপর সে গাড়িটি ঘুরিয়ে সঞ্জয়ের ঠিক সামনের থেকে নিয়ে যায়, আর তার ফলে আরও বেশি পরিমাণে কাদা এসে লাগে সঞ্জয়ের সারা গায়ে। সঞ্জয় বুঝে উঠতে পারে না এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত। আশেপাশে এসে এমন কিছুই দেখতে পায় না যা দিয়ে নিজের চোখ মুখটুকুও পরিষ্কার করতে পারবে, তাই সেইভাবেই সে কলেজের গেটের সামনে এসে হাজির হয়। সঞ্জয় সেই অবস্থা থেকে সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা নিজেদের দূরে সরিয়ে নেয়। এই দেখ খ্যাত, ইস কি নোংরা, বাবারে, চল চল এখান থেকে। সঞ্জয় তাদের কথাতে মনোযোগ না দিয়ে কলেজের মধ্যে ঢুকতে যায়। তখনই সেই কলেজের দারোয়ান তাকে থামিয়ে দেয়। এ কি, না বলে কোথায় যাচ্ছ তুমি? আমি ভেতরে যাচ্ছিলাম। এভাবে তো ভেতরে যাওয়া যাবে না। আচ্ছা, তুমি কি আমাদের কলেজের
বাথরুম পরিষ্কার করার জন্য এসেছো? শোনো, আমরা আগেই কাজের লোক নিয়ে নিয়েছি, নতুন করে আর কোনো কাজের লোক আমাদের লাগবে না। তুমি এখন আসতে পারো। আমি কিছুই ভুল বুঝছি না, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বাথরুম পরিষ্কার করার জন্য এসেছো। আমি বললাম তো আমরা কাজের লোক নিয়ে নিয়েছি, এবার এখান থেকে যাও দেখি। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কিছুই ভুল বুঝছি না, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বাথরুম পরিষ্কার করার জন্য এসেছো। আমি বললাম তো আমরা কাজের লোক নিয়ে নিয়েছি, এবার এখান থেকে যাও দেখি। সকাল সকাল মাথা গরম করতে চলে এসেছে। দেখুন, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। এই, তুমি ভীষণ ঘাড়তেরা তো, সোজাভাবে বলছি, বুঝতে পারছো না? আমি আপনাকে সত্যি বলছি, আমার কথাটা একবার বিশ্বাস করুন। আমি এই কলেজে পড়তে এসেছি। ঠিক আছে, কাগজ দেখা দেখি। ব্যাগের ভিতর থেকে কিছু কাগজ বের করে এনে তার সিকিউরিটি গার্ডের হাতে দেয় সঞ্জয়। তিনি ভালো করে সমস্ত কিছু দেখে ব্যঙ্গের সুরে বলেন, বাবা, আজকাল এসব ভিখারিরাও এত বড় কলেজে চান্স পেয়ে যাচ্ছে, ভাবতেই কেমন যেন অবাক লাগছে। সত্যি দিনকাল খুবই খারাপ, না হলে এসব মানুষ কখনো এখানে পড়তে পারে নাকি? এই শোন, এই বড় গেট দিয়ে সবাই যায়, তুই ওই পাশের ওই ছোট্ট গেটটা দিয়ে যাতায়াত করবি, বুঝেছিস? সঞ্জয় মাথা নেড়ে কলেজের ভিতর প্রবেশ করতেই সবাই তাকে দেখে নানান মন্তব্য করতে শুরু করে। এই, ওই ছেলেটাকে দেখ, কেমন যেন একটা দেখতে। হ্যাঁ, কীরকম ময়লা জামা কাপড় পরে চলে এসছে। ওর সাথে আমাদের এই কলেজে পড়তে হবে। প্লিজ, জানলে আমি ভর্তি হতাম না। এই, ওর গায়ের রংটা কি এরকমই নাকি কাদা লেগে হয়ে গেছে? আমার তো মনে হয় কাদাও ওর থেকে বেশি পরিষ্কার হবে। সঞ্জয় সেই সমস্ত কথাতে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করে সামনের দিকে এগিয়ে চলেছিল। ঠিক তখনই কারোর কণ্ঠস্বর ভেসে আসে তার কানে। সঞ্জয় তার সোজাসুজি তাকাতেই সে দেখতে পায় একটি বেঞ্চের ওপরে বেশ কিছু ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মধ্যে থেকে একটি ছেলে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, এই, এদিকে আয়। কিন্তু সঞ্জয় সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তা দেখে ছেলেটি ভীষণ রেগে যায়। কি হলো, কানে কথা যাচ্ছে না নাকি? এদিকে আসতে বললাম তো, ওদিকে কোথায় যাচ্ছিলি? ক্লাসে যাচ্ছিলাম। এভাবে তো ক্লাসে যাওয়া যাবে না। এই কলেজের একটা নিয়ম আছে, আমাদের পারমিশন ছাড়া কেউ ক্লাসে যেতে পারে না, বুঝেছিস? আর তোকে তো এভাবে পারমিশন দেওয়াই যাবে না। আগে তোকে আমাদের কথা শুনতে হবে, আমরা যেটা বলবো সেটা করতে হবে, তারপর তুই ক্লাসে যাওয়ার পারমিশন পাবি। কি করতে হবে আমাকে? এই তো এভাবেই আমাদের কথা শুনবি। এই যে এই কাগজটা ওই মাঠের কাছে যে মেয়েটা বসে আছে তাকে গিয়ে দিয়ে আসবি, বুঝতে পারলি? নে ধর। ছেলেটি ওর দিকে একটি কাগজ ছুড়ে দেয়। সঞ্জয় সে কাগজটা নিয়ে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তার বারবার মনে হতে থাকে যা হচ্ছে সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আর কোনো বিপদে সে জড়াতে চায় না, কিন্তু এভাবে তো ক্লাসেও যেতে পারবে না। তাই সঞ্জয় ভাবতে থাকে এখন তার কি করা উচিত। কিন্তু তখনই সেই ছেলেটির কথাগুলো তার কানে যায়। কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখ, তুই যত দেরি করবি ততই কিন্তু তোর ক্লাসে যেতে সময় লাগবে। আর তুই যদি প্রথম দিনই লেট হতে চাস তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারিস, আমাদের কোনো অসুবিধা নেই। সঞ্জয়ের এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করে তাকে ক্লাসে যেতে হবে। কিছুটা দূরে মাঠের সামনে একটি মেয়েকে বসে থাকতে দেখে সে। একটু একটু করে সে তার দিকে এগিয়ে যায়। এরপর সেখানে পৌঁছাতে বলে ওঠে, একটু শুনবেন? হ্যাঁ বলুন, কি হয়েছে? এই কাগজটা আপনাকে দেওয়ার ছিল। কিসের কাগজ? কি আছে এতে? দেখুন, আমি তো জানি না, ওনারা এই কাগজটা আপনাকে দিতে বললো, তাই আমি নিয়ে এসেছি। আমি সত্যি জানি না এতে কি লেখা আছে। মেয়েটি সঞ্জয়ের হাত থাকা কাগজটা নিয়ে তাতে থাকা লেখাটা পড়ে এবং হঠাৎ করেই তার মুখের ভাব যেন পাল্টে যায় এবং সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেয় সঞ্জয়ের গালে। অসভ্য শয়তান ছেলে, তোর এত বড় সাহস, তুই আমাকে ডেটে নিতে চাস? নিজের হিম্মত দেখেছিস ভিখারির বাচ্চা? তার কিনে এত বড় সাহস, ইচ্ছে করছে ঠাস ঠাস করে আরো কয়টা চড় মেরে তোকে পুলিশে দিয়ে দিতে। দেখুন, আমি সত্যি জানতাম না এই কাগজে এসব লেখা ছিল। আমি তো না পড়েই আপনাদের দিয়ে দিয়েছি। আমার সাথে ইয়ার কি হচ্ছে? তুই কি ভেবেছিস আমি বুঝবো না? তোদের মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি, সব জানতিস তুই। তারপরে ইচ্ছে করে আমাকে কাগজটা দিতে এসেছিস।
চলে যা আমার সামনে থেকে। মেয়েটির চিৎকারে ছোটখাটো একটা ভিড় জড়ো হয় সেখানে, কিন্তু তারা আর ওকে কোনো প্রকার অপমান করতে পারার আগে সঞ্জয় এক প্রকার পালিয়ে বাঁচে। এরপর আর কোনো দিকে নজর না দিয়ে সে তার ক্লাসরুম খোঁজার চেষ্টা করে। বলছি ফার্স্ট ইয়ারের ক্লাসরুমটা কোন দিকে একটু বলতে পারবে? মেয়েটি তার কথার উত্তরে কিছু বলতে যেতেই পাশে থাকা ছেলেটি ধীর স্বরে বলে, এই দাঁড়া, ওর সাথে একটু মজা করি, নাহলে আর এই কলেজে আসার মানে কি? হ্যাঁ ঠিক বলেছিস, এমনি তো এসব ছেলে আমাদের সাথে পড়বে ভাবতে কেমন যেন লাগছে। এই শোন, তোর ক্লাসটা না ওইদিকে, ওই যে সোজা রুমটা দেখতে পাচ্ছিস ওটাই। সঞ্জয় তাদের ধন্যবাদ জানিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। বলছি আমি কি আসতে পারি? এটা ফার্স্ট ইয়ারের ক্লাসরুম তো? কে বলেছে ফার্স্ট ইয়ারের ক্লাসরুম? আর তুমি এভাবে যে কোনো ক্লাসরুমে ঢুকে যাচ্ছ? বিন্দুমাত্র কমন সেন্স নেই? কোথা থেকে যে সবাই চলে আসে, একদম ভেতরে আসবে না। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সঞ্জয় আবারও বাইরে করিডোরে বেরিয়ে আসে। ও খুব ভালো করেই বুঝতে পারছে যে এখানকার কেউই ওকে একেবারে পছন্দ করে না, কিন্তু ওকে যে ক্লাসরুমটা খুঁজে বের করতে হবে। তবে সঞ্জয় বুঝে উঠতে পারে না এখন ওর কী করা উচিত। আমি তো বুঝতে পারছি না ক্লাসরুমটা কোন দিকে, কাকে জিজ্ঞাসা করা উচিত হবে সেটাও বুঝতে পারছি না। তুমি কি কিছু খুঁজছো? হঠাৎ একটি ছেলের স্বর কানে আসতেই সঞ্জয় বলে ওঠে, হ্যাঁ ফার্স্ট ইয়ারের ক্লাসরুম। আচ্ছা ফার্স্ট ইয়ারে ক্লাস খুঁজছো, তাই তো সামনের দিকেই আছে, আমি তো সেখানেই যাচ্ছি, আমার সাথে এসো। সঞ্জয় ও ঈর্ষাদা অবশেষে প্রথম বর্ষের ক্লাসরুমের সামনে এসে উপস্থিত হয়। এ কি, তুই এখানে? আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস? আপনার ভুল হচ্ছে, আমি আপনাকে ফলো করিনি, আমি এখানে পড়তে। সঞ্জয় নিজের কথা শেষ করতে পারার আগেই দীপিকা ওর গায়ে জল ঢেলে দেয়। সঞ্জয়ের সারা শরীর ভিজে যায়। তা দেখে ঈর্ষাদ প্রতিবাদ করে ওঠে, এ কি, তুমি এভাবে ওর গায়ে জল দিলে কেন? বেশ করেছি, এইসব ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। আর তুমি ওর হয়ে এত কথা বলছো কোন সাহসে? আর একটাও কথা বললে বাকি জলটা তোমার গায়ে পড়বে। যত সব ফালতু ব্যাপার। ঠিক বলছিস দীপিকা, যত বড় মুখ না তত বড় কথা। ইচ্ছে করছে ঘাট ধরে বের করে দিই। ইচ্ছে কি আমারও হচ্ছে না? একে তো আমাকে ফলো করতে করতে এখানে এসেছে, তারপর আবার নিজের বন্ধুকে ওর হয়ে সালিশি করতে নিয়ে এসেছে। আমাদের ক্ষমা করে দাও, ভুলটা আসলেই আমার। ইসরাত, তুমি ওনাদের সাথে কথা বাড়িও না, আর আমার হয়ে তোমাকে কাউকে কিছু বলতে হবে না। কিন্তু এভাবে ওরা তো তোমাকে অপমান করবে, আর আমি সেটা সহ্য করব? যখন আমি কিছু বলছি না তখন তোমারও কিছু বলা উচিত হবে না। দেখো, একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে সবসময় দাঁড়ানো উচিত। আর আমরা তো এক ক্লাসে পড়বো, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। নিজের কথা শেষ করে সঞ্জয় লাস্ট বেঞ্চিটের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ ব্রেকের সময় এসে যায়। ক্লাসরুম থেকে বেরিয়ে সঞ্জয় এসে পৌঁছায় ক্যান্টিনে। এরপর তার ব্যাগটি একটি টেবিলের ওপরে রেখে সে বাথরুমে ঢোকে হাত মুখ ধোয়ার জন্য। কিন্তু তখনই সে ক্যান্টিনে দীপিকা তার বন্ধুদের নিয়ে আসে। সামনের টেবিলের ওপর রাখা ব্যাগটি চোখে পড়লে মেঘনা বলে ওঠে, এ কি, এই নোংরা ব্যাগটা এখানে কে রেখেছে? যে ইচ্ছে রাখুক, তুই জাস্ট ছুঁড়ে ফেলে দে। মেঘনা কোনো মতে ব্যাগটা হাতে নিয়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেয়। সঞ্জয় হাত মুখ ধুয়ে ক্যান্টিনে আসতেই তার ব্যাগটি মাটিতে পড়ে থাকতে দেখে। এ কি, আমার ব্যাগটা এখানে কেন পড়ে আছে? ও, এই ব্যাগটা তাহলে তোমারই। আমি ঠিকই ভেবেছিলাম এই যেটা যেখানে থাকা উচিত সেটা সেখানেই আছে। এই ক্যান্টিনে তোমার ঢোকার অনুমতি নেই, আর একদিন আমাদের এই টেবিলে ব্যাগটা রাখলে কিন্তু সোজা বাইরে ফেলে দেবো। সঞ্জয় আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ মাথা নিচু করে সে ব্যাগটা তুলে নেয়। এরপর সিঁড়ির একপাশে গিয়ে বসে পড়ে সে এবং খাবার খেতে আরম্ভ করে। এভাবেই তার কলেজের দিনগুলো কেটে যেতে থাকে, আর সে নানানভাবে সকলের কাছে অপমানিত হতে থাকে। যদিও তাদের মধ্যে একমাত্র ঈর্ষাদী সঞ্জয়ের বন্ধুরূপে তার পাশে দাঁড়ায়, কিন্তু সবসময় ঈর্ষাদী সেই অপমানের প্রতিবাদ করতে পারে না। ঠিক যেমন আজ কলেজ শেষে সঞ্জয় সিঁড়ি দিয়ে নামছিল, তখনই দীপিকা এমনভাবে ওর দিকে পা বাড়িয়ে দেয় যে সঞ্জয় তাল সামলাতে না পেরে পড়ে যায়। ঈশ্বর তাকে এভাবে পড়ে যেতে দেখে চিন্তিত গলায় বলে, এ কি, তুমি পড়ে গেলে কি করে? আরে চোখে দেখতে না পেলে তো পড়েই যাবে, তাই না? তুমি ঠিক আছো তো? দীপিকা এবার জোরে হাসতে আরম্ভ করলে ঈর্ষাদ ভীষণ রেগে যায়। এ
একজন পড়ে গেছে আর তোমরা এভাবে হাসছো। ওর যোগ্যতাই আমাদের পায়ের কাছে পড়ে থাকার, সেটাই রয়েছে। আর যার যোগ্যতা যতটুকু তার সাথে ততটুকুই ভালো ব্যবহার করা উচিত। এই তোরা চল। ঈর্ষাদ তাকে মাটি থেকে তুলে নিয়ে কলেজের বাইরে নিয়ে বেরিয়ে আসে। সঞ্জয়ের পায়ে কিছুটা চোট লাগলেও সে কোনো রকমে হেঁটে হেঁটেই বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি পৌঁছাতেই সে দেখতে পায় সোমা দেবী বিছানার ওপর পড়ে আছেন। সঞ্জয় ছুটে ওনার গায়ে হাত রাখতেই ভীষণ অবাক হয়ে যায়। মা, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। এত জ্বর, আমি এখন কি করি? মা, তুমি কি শুনতে পাচ্ছ? চোখ খোলার চেষ্টা করো মা। দেখো আমি এসে গেছি, তোমার কিচ্ছু হতে দেবো না। সঞ্জয় দ্রুত সোমা দেবীর মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করে, কিন্তু ওনার অবস্থা কোনো উন্নতি না হলে সে তড়িঘড়ি ডাক্তারকে নিয়ে আসে। সোমা দেবীকে পরীক্ষা করে তিনি বলেন, অবস্থা খুব একটা ভালো না, ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু উনি আরো অসুস্থ হয়ে যাবেন। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, এবার তুমি দেখো। ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলে সঞ্জয় ভাবতে শুরু করে এখন তার কি করা উচিত হবে। না, আমাকে কিছু তো একটা করতে হবেই। এভাবে মাকে এখানে রাখা যাবে না। সেদিন রাতে সঞ্জয় ঘুমাতে পারে না। সারা রাত তার মাথায় সে একটাই বিষয় ঘুরতে থাকে। অবশেষে সকাল হতেই সঞ্জয় ঈর্ষাদকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। নিজেদের সঞ্চয়ের সবটুকু দিয়ে সোমা দেবীকে ভর্তি করায় সে, কিন্তু হাসপাতালের বিল কিভাবে দেবে সঞ্জয় তা ভেবেই সে চাকরি খুঁজতে শুরু করে এবং খুব শীঘ্রই একটি চাকরির খোঁজও পেয়ে যায় সে। আজ সঞ্জয়ের ইন্টারভিউ। অফিসের সামনে পৌঁছাতেই সঞ্জয় অবাক হয়ে যায়। এত বড় অফিস এর আগে সে কখনো দেখেনি। ভেতরে ঢুকতেই সে তার মতো আরও বেশ কিছু জনকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে সঞ্জয়ের পালা আসে এবং সে অন্য একটি ঘরের দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে থাকা চেয়ারে বসতেই তার কাছে প্রথম প্রশ্নটি আসে, বলো তুমি এখানে কেন জব করতে চাও? সঞ্জয় তার কথার জবাব না দিলে অন্য একজন প্রশ্ন করে, চুপ করে আছো কেন? আমি জানি না স্যার। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাও তুমি? বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে অন্য কিছু প্রশ্ন করব, অন্তত সেগুলোর উত্তর দিও। তিনি একে একে সঞ্জয়কে প্রশ্ন করতে শুরু করেন, কিন্তু সঞ্জয় প্রতিবারই তার উত্তরে কিছুই না জানার ভান করে। সে চুপ করে থাকে। লোকটি এবার সঞ্জয়ের রেজাল্ট হাতে নিয়ে তাতে চোখ বোলাতেই অবাক হয়ে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার রেজাল্ট এত ভালো কিন্তু তুমি তো কিছুই বলতে পারছো না। তুমি কি জানো না নাকি বলতে চাইছো না? কি করতে চাইছো কি তুমি? তেমন কিছু না, কিন্তু আমি চাইলেই আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। কিন্তু আমার চাওয়ার থেকে অন্য কারোর চাওয়া অনেক অনেক বড় স্যার। তোমার কথার মানে বুঝলাম না। বাইরে একটা ছেলে বসে রয়েছে। এই চাকরিটা যতটা আমার দরকার তার থেকেও বহুগুণ বেশি হয়তো তার দরকার। আর আমি তার সুযোগটা কেড়ে নিতে চাই না। আমি চাই এই সুযোগটা সে পাক। ঠিক আছে, ছেলেটাকে ভেতরে আসতে বলো, আর তুমি বাইরে যেতে পারো। সঞ্জয় মাথা নাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথেই সেই ছেলেটিকে ডেকে পাঠানো হয়। সঞ্জয় দরজার বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ছেলেটি সেখানে এসে সঞ্জয়কে ধন্যবাদ জানিয়ে বলে, আমি চাকরিটা পেয়ে গেছি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্জয় হাসি মুখে থেকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে প্রস্থান করতে যেতে একটি মেয়ে বলে ওঠে, আপনি সঞ্জয় চৌধুরী তো? আপনাকে স্যার ওনার কেবিনে ডেকেছেন। সঞ্জয় কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু কোনো প্রকার সময় নষ্ট না করে সে কেবিনের দিকে এগিয়ে যায়। আসতে পারি স্যার? এসো সঞ্জয়, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে হঠাৎ ডাকলেন স্যার? দেখো সঞ্জয়, এই কোম্পানির মালিক হওয়ার দরুন আমার কর্তব্য সমস্ত কর্মচারীকে দেখে রাখা। আর তুমি নিশ্চয়ই জানো আমি ভারতবর্ষের অন্যতম নামী বিজনেসম্যান। হাজার হাজার লোক আমার হয়ে কাজ করে, কিন্তু এতদিনে আমি তোমার মতো কাউকে দেখিনি। কি সুন্দর তুমি নিজের জায়গাটা ছেড়ে দিলে শুধুমাত্র অন্য কারোর প্রয়োজন বলে, কিন্তু নিজের প্রয়োজনের কথা তুমি বললে না। তবে আমি বুঝেছি এই চাকরিটা তোমারও কতটা প্রয়োজন, তাই আমি তোমাকে সিলেক্ট করেছি। কাল থেকে তুমি জয়েন করবে, এবার তুমি আসতে পারো। সঞ্জয় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না যে সে চাকরিটা পেয়েছে। পরের দিন সকাল হতেই সঞ্জয় অফিসে পৌঁছে যায় এবং দেবাশিস বাবু নিজে তাকে তার সমস্ত কাজ বুঝিয়ে দেয়। অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে সঞ্জয় নিজের কাজ করতে থাকে, কিন্তু হঠাৎই সে খেয়াল করে তার অফিসের কিছুজন লোক টাকা চুরি করছে। সঞ্জয় বারবার তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে ওর কথা শুনতে রাজি নয়।
বরং সঞ্জয়কে ফাঁসানোর কাজে লেগে পড়ে তারা। আর সঞ্জয়ও তাদের ফেলা ফাঁদে পা দিয়ে ফেলে। আমি আপনাকে বলছিলাম না এই ছেলের কাছেই টাকাগুলো পাবেন, দেখছেন, যাতে কেউ বুঝতে না পারে, তাই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আমি সত্যি বলছি, আমি কোনো চুরি করিনি। তুমি আর একটা কথা বলবে না। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, এই প্রতিদান দিলে তুমি। আমার তো ভাবতেও লজ্জা করছে, যাকে আমি নিজেই অফিসে চাকরি দিলাম সেই কিনা আমার পেছনে এই কোম্পানির টাকা নিচ্ছে। আবার যাতে আমরা খুঁজে না পাই তাই সেটা রুমও ওই ব্যাগটার মধ্যে লুকিয়ে রেখেছিল। আজই তোমাকে পুলিশে দেবো, চলো আমার সাথে। সঞ্জয় কিছু বলতে পারার আগেই দেবাশিস বাবু তাকে এক প্রকার টানতে টানতে নিজের সাথে নিয়ে যান। এরপর তাকে গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন দেবাশিস বাবু। সঞ্জয় বুঝতে না পারলে তখন দেবাশিস বাবু বলেন, আমি জানি সত্যিটা কে বলেছে, আর তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমার কাছে সব প্রমাণ আছে, আমি তোমাকে বিশ্বাস করি সঞ্জয়। আমি জানি তুমি কখনো এমন করতে পারো না, তাই কাল আসল অপরাধীকে একসাথে শাস্তি দেব আমরা, বুঝেছো? আমি যা যা বলবো তাই তাই করবে। সঞ্জয় ওনার কথাতে সম্মতি জানায় এবং দেবাশিস বাবু কিছু ফাইল আনার জন্য ভেতরে যায়। তখনই সেখানে দীপিকা এসে উপস্থিত হয় এবং সঞ্জয়কে দেখে সে অবাক হয়ে যায়। এ কি, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত এসে গেছো। আপনি ভুল ভাবছেন। একদম চুপ, আমি কিচ্ছু ভুল ভাবছি না। তুমি যদি আমাকে ফলো না করো তাহলে এসেছো কেন এখানে? নিশ্চয়ই এই বাড়ির কাজ করার জন্য, তাই না? তোমার যোগ্যতাই ওটা। দীপিকা মা, এসব কি বলছিস তুই? ঠিক বলছি ড্যাডি, এইসব খ্যাতদের তুমি বাড়িতে ঢুকতে দিয়েছো? আর এমনি এমনি কি ঢুকতে দিয়েছি নাকি? ওকে তো নতুন কাজে রেখেছি, আজ থেকে ও আমাদের বাড়ির ড্রাইভার, বুঝেছিস? অনেকটা রাত হয়ে গেছে, চল সবাই কিছু খেয়ে শুয়ে পড়। সেই দিন থেকে সঞ্জয় দেবাশিস বাবুর বাড়িতেই থাকতে শুরু করে এবং দীপিকার সামনে একজন ড্রাইভার হিসেবে নিজের কাজ শুরু করে। পরের দিন সকাল হতেই সঞ্জয় ড্রাইভার সেজে দেবাশিস বাবুকে নিয়ে অফিসে হাজির হয় আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে। অফিসার, আমার কাছে সব প্রমাণ রয়েছে, এই যে সিসিটিভি ফুটেজ, আপনি ওদের গ্রেপ্তার করুন। আমি কোনো বেঈমানকে আমার অফিসে থাকতে দেব না। পুলিশ অফিসারটি ওনার কথা মতো অপরাধীকে হাতে হাত করা পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেবাশিস বাবু সঞ্জয়কে নিয়ে ওনার কেবিনে ফিরে যায়। সঞ্জয়, আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি সত্যি আমাদের কোম্পানিকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছো, তাই আজ থেকে আমি তোমাকে ম্যানেজার পদে নিযুক্ত করতে চলেছি। কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে সঞ্জয়, বলতে পারো আমার অনুরোধ। অনুরোধ কেন স্যার? আপনি আমাকে আদেশ করুন। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে দীপিকা তোমাকে একেবারেই পছন্দ করে না, কিন্তু দিন দিন ও অনেক অবাধ্য হয়ে উঠেছে। সেটা ঠিক নয়, তাই আমি চাই তুমি ওকে জব্দ করো। কি বলছেন কি স্যার? আমি কি করে? তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমার সব কথা তোমার কাছে আদেশ হবে। দীপিকাকে একমাত্র তুমিই জব্দ করতে পারবে, আর তোমাকে কি করতে হবে সেটা আমি বলবো। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে, বুঝেছো? হ্যাঁ স্যার, আপনি যা বলবেন তাই হবে। সেই দিনের মতো অফিসের কাজ সেরে তারা বাড়ি ফিরে আসতেই দেবাশিস বাবু দীপিকার বিয়ের কথাটা দীপিকার সামনে রাখে আর তাতেই সারা বাড়ি মাথায় করে নেয় সে। দীপিকা কিছুতেই বিয়ে করতে রাজি না হলে দেবাশিস বাবু তাকে ভয় দেখিয়ে বলে, ঠিক আছে দীপিকা মা, তাহলে এই কোম্পানির কোনো কাজ আমি তোমাকে দিয়ে করাতে পারবো না। যতক্ষণ না তুমি বিয়ে করছো ততক্ষণ কোম্পানির শেয়ারও তুমি পাবে না। এবার তুমি ভেবে নাও কি করবে। দীপিকার কোনো উপায় না পেয়ে সঞ্জয়কে বিয়ে করতে রাজি হয়, কারণ একমাত্র তাকেই ও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু সঞ্জয় প্রথমে রাজি না হলেও দীপিকা তাকে টাকার লোভ দেখিয়ে রাজি করে। যদি সে দীপিকাকে বিয়ে করতে রাজি হয় তাহলে সে তাকে অনেক টাকা দেবে। অতগুলো টাকার কথা শুনে সঞ্জয় রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের পর থেকে তার উপর নানান অত্যাচার শুরু হয়। সঞ্জয়, কোথায় তুমি? হ্যাঁ ম্যাডাম, এই তো আমি। বলুন, কিছু লাগবে কি? আমার জুতোটা পরিষ্কার করতে বলেছিলাম, করেছো? সঞ্জয় চুপ করে থাকলে দীপিকা আবার চিৎকার করে, কি হলো, চুপ করে আছো কেন? কারো জুতো পরিষ্কার করবে না, আমি ওকে করতে বারণ করেছি। তুমি ওকে বারণ করতে পারো না ড্যাডি। আমি কিন্তু ওকে এই শর্তে বিয়ে করেছিলাম যে ও আমার চাকর হয়ে থাকবে। কোথায় আমার জুতো? এক্ষুনি নিয়ে আসো। সঞ্জয় তার কথা মতো জুতো নিয়ে আসলে দীপিকা বলে, কি হলো, পরিয়ে দাও নাকি সেটাও বলে দিতে হবে? দীপিকা নিজের পা বাড়িয়ে দিলে সঞ্জয় তার পায়ে জুতো জোড়া গলিয়ে দেয়। সঞ্জয়, এসব কি করছো তুমি? উনি ভুল কিছু বলেনি। এই শর্তেই যখন
আমাদের বিয়ে হয়েছে তখন তো আমাকে মানতেই হবে বাবা। এভাবেই দিন কেটে যেতে থাকে। আজ দীপিকা তার বন্ধুদের সাথে শপিং করে বাড়িতে ফিরে আসার পরে লিভিং রুমে বসে থাকা সঞ্জয়ের উদ্দেশ্যে বলে, শোনো, গাড়ির মধ্যে যে ব্যাগগুলো আছে ওগুলো নিয়ে এসো। আর একটাও ব্যাগ যদি মাটিতে পড়েছে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সঞ্জয় তার কথা মতো ড্রেসগুলো গাড়ি থেকে বের করে ঘরের ভেতরে নিয়ে আসতে হঠাৎ পা পিছলে পড়ে যায় আর সেই ড্রেসগুলো মাটিতে পড়ে এদিক ওদিক ছিটিয়ে যায়। তুমি এইভাবে আমার সব ড্রেসগুলো ফেলে দিলে? আমি বুঝতে পারিনি দীপিকা ম্যাডাম, আমি জানি না, কিন্তু এখানে মনে হয় তেল পড়েছিল, তাই আমার পা স্লিপ করে আমি পড়ে যাই। যদিও সেই তেলটা দীপিকাই ফেলেছিল, কিন্তু সে নিজের অভিনয় বজায় রেখে বলে, মিথ্যে কথা বলার আর জায়গা পাচ্ছ না তুমি, তাই না? কি ভেবেছোটা কি? হ্যাঁ, ওই সব করে ড্রেসের দাম তুমি দেবে, না হলে আজ থেকে তোমার খাওয়া বন্ধ। রাতে খাবার সময় দেবাশিস বাবু সঞ্জয়কে ডেকে বলেন, ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় এসে খেতে বস। না বাবা, আপনারা খেয়ে নিন। আমি তোকে বসতে বলেছি না? এই, তুই আমার কথা শুনবি না? এটা কি ঠিক করছিস? হ্যাঁ রামু, ওকে খাবার বেড়ে দাও তো। রামু ওনার কথা মতো খাবার বেড়ে দিলে সঞ্জয় ওনার পাশে গিয়ে বসে, কিন্তু সেটি খেতে যেতেই দীপিকা টান মেরে থালাটা মাটিতে ফেলে দেয়। এটা তুই কি করলি কি দীপিকা? এভাবে খাবারটা কেন ফেলে দিলি তুই? ও কোনো খাবার খাবে না যতক্ষণ না আমার ড্রেসের দাম দিতে পারছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেবাশিস বাবু সঞ্জয়ের সে অপমান সহ্য করতে পারেন না, তাই একদিন নিজেই তাকে নিজের ঘরে ডেকে বলেন, এই নে, ওকে এই টাকাগুলো দিয়ে দে। না স্যার, ভুলটা যখন আমার তখন সেটা শুধরানোর দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক টাকা জোগাড় করে নেব। সঞ্জয় হার মানে না। সারাদিন ছোট্ট এক প্যাকেট বিস্কুট খেয়ে সে দীপিকার পোশাকের টাকা জোগাড় করতে থাকে। অবশেষে মাসখানেকের মধ্যে সে জোগাড় করে ফেলে, তাতেও দীপিকা দমে না। সে আবারও সঞ্জয়কে বিপদে ফেলার পরিকল্পনা করতে থাকে। আজ দীপিকা তার বন্ধুদের সাথে একটি ক্লাবে যাওয়ার পরিকল্পনা করে। তুমি রেডি তো? তাহলে বেরোনো যাক। ম্যাডাম, আপনি ওসব ক্লাবে যাবেন? কিন্তু বাবা তো কিছুই জানে না, ওনাকে না বলে যাওয়া উচিত হবে কি? এই শোনো, একদম আমাকে জ্ঞান দিতে আসবে না, বুঝেছো? তুমি বাড়ির ড্রাইভার, তাই তার মতনই থাকবে। কিন্তু ম্যাডাম, আমি শুনেছি এইসব জায়গা নাকি ভালো হয় না, এখানে অনেক বাজে ধরনের মানুষ থাকে। যদি আপনার কোনো বিপদ হয়? সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝেছো? আমি না একাই সব সামলাতে পারি। চলো এবার চুপচাপ। সঞ্জয় আর কোনো প্রকার কথা না বাড়িয়ে দীপিকাকে নিয়ে সেই ক্লাবের সামনে এসে উপস্থিত হয়। দীপিকা গাড়ি থেকে বেরোনোর সাথেই ওর দিকে কিছু টাকা ছুঁড়ে বলে, শোনো, আমার আসতে দেরি হবে, তাই যা ইচ্ছে খেয়ে নিও, শুধু আমার মাথাটা খেও না, তাহলেই হবে। কথাগুলো বলে দীপিকা গটগট করে ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার এক বান্ধবী হাঁপাতে হাঁপাতে এসে বলে, সঞ্জয়, খুব ভালো হয়েছে তুমি এখানে আসো। ভেতরে একটা সমস্যা হয়ে গেছে, তুমি এক্ষুনি আমার সাথে চলো। কি হয়েছে ম্যাডাম, ঠিক আছেন তো? বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঞ্জয় ভেতরে পৌঁছতেই দেখতে পায় কিছু ছেলে দীপিকাকে ছোঁয়ার চেষ্টা করছে। সঞ্জয় আর নিজেকে সামলাতে পারে না, একে একে প্রত্যেকটি ছেলেকে মেরে মাটিতে ফেলে দেয়। দীপিকা সঞ্জয়ের সেই রূপ দেখে খুব অবাক হয়ে যায়। মুহূর্তেই তার মনে অপরাধ বোধ জেগে ওঠে। সঞ্জয়, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না না ম্যাডাম, ভুল আপনি কোথায় করেছেন? আমি মানুষটাই তো ভুল। আপনি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন না? দীপিকা ম্যাডাম, আজ আমি বলছি, সময় মতো আপনার কাছে ডিভোর্স পেপারটা পৌঁছে যাবে। সঞ্জয় সে কথাগুলো দীপিকাকে ভীষণ পরিমাণে আঘাত করে। দীপিকা নানানভাবে তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু সঞ্জয় রাজি হয় না। ইতিমধ্যে দীপিকা জানতে পারে সঞ্জয় তাদের কোম্পানির ম্যানেজার পদে রয়েছে। তাতেই বেশ অবাক হয় সে। এত সামান্য একজন যে এতটা অসাধারণ বুঝতেই পারেনি দীপিকা। দীপিকা সঞ্জয়ের সাথে কথা বলার চেষ্টা করে। আমাকে কি ক্ষমা করে আবার ভালোবাসতে পারবে না সঞ্জয়? পারবো। যেদিন তুমি আমাকে মানুষ হিসেবে ভাববে, সেদিনই আমি তোমাকে আবার বিয়ে করব। সেদিন থেকে দীপিকা নিজেকে পরিবর্তন করে এবং সে নানান দুস্থ মানুষদের সাহায্য করতে শুরু করে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় সঞ্জয় দেখতে পায় দীপিকার গরিব মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে। তার এই পরিবর্তন সঞ্জয়ের মন ছুঁয়ে যায় এবং এক নতুন জীবন শুরু করার কথা ভাবে সে। সঞ্জয় দীপিকাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সে রাজি হয়।
দীপিকা নিজের সবটুকু দিয়ে সঞ্জয়কে ভালোবাসে, তাকে প্রতি মুহূর্তে খুশি রাখার চেষ্টা করে। আজ সঞ্জয়ের প্রথম বিবাহবার্ষিকী, তাই সকাল থেকে চারিদিকে উৎসবের রেশ। কিন্তু তার মধ্যেই দেবাশিসবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর তিনি নিজের সব দায়িত্বটুকুও সঞ্জয়ের কাঁধে দিয়ে ভারমুক্ত হন এবং সঞ্জয় হয়ে ওঠে ভারতের অন্যতম প্রধান ব্যবসায়ী। সঞ্জয় ফিরে আসে বর্তমানে। এবার তোমরা বুঝলে, বাইরের রূপ নয়, বরং আমাদের আচরণ, আমাদের ব্যক্তিত্ব আমাদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক যেমন আজ আমি এসে পৌঁছেছি। তাই মানুষের রূপ নয়, গুণ দিয়ে বিচার করা উচিত। তার কথাগুলো শেষ হতেই চারিদিক ভরে ওঠে করতালির শব্দে।